ওকে, সো আপনারা কি কুবারনেটিস তাহলে প্র্যাকটিস করেছেন? আপনারা কি লোড ব্যালেন্সার তৈরি করতে পেরেছিলেন কুবারনেটিসে কেউ, বা ওইটা কেউ ট্রাই করেছিলেন? আমি করিনি স্যার। স্যার আচ্ছা, আমি একটা কথা বলতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ। স্যার হচ্ছে আমি মানে গত ক্লাসে একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে ক্লাসটা করতে পারিনি। তো স্যার হুম। সেই মুহূর্তে স্যার হচ্ছে আপনি স্যার আপনার প্রেজেন্টেশনটা পাঠিয়েছিলেন, কিন্তু সেটার যে ভিডিওটা সেটা স্যার আমি পাইনি, এবং এর আগেও স্যার আরেকটা ক্লাসের আমি ভিডিওটা পাইনি কিন্তু প্রেজেন্টেশন ফাইলটা পেয়েছিলাম। ভিডিওটা পাননি বাট প্রেজেন্টেশন ফাইল পেয়েছিলেন। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেস কি? রাহুল হচ্ছে ITIBD@gmail.com। রাহুল না? আচ্ছা, একটা সেকেন্ড, আমি দেখি আমার ইমেল অ্যাড্রেসের ইয়াটা আছে কিনা, লিস্টে আছে কিনা। আমাকে মুস্তাইন স্যার স্যার গত যে ক্লাসে লিস্টটা দিয়েছিল ওইটা থেকে আমি ইমেল করতেছি। এই তো, rahul.itbd@gmail.com। হ্যাঁ, আপনাকে তো জি পাঠানো জি। হয়েছে, আপনি স্যার পাননি। হচ্ছে আমি শুধু খালি হচ্ছে আপনার প্রেজেন্টেশন ফাইলটা পেয়েছি, মানে কোনো প্রি রেকর্ডেড ফাইল পাইনি এর আগের ক্লাসে স্যার। মানে আমি ক্লাসটাতে মানে অ্যাবসেন্ট ছিলাম তো। তাই নাকি? আচ্ছা, তো ঠিক আছে, আপনি একটা কাজ করেন রাহুল সাহেব, আপনি আমাকে একটা ইমেল করেন আমার জিমেল অ্যাড্রেসে, হ্যাঁ? আচ্ছা ঠিক যে আছে স্যার। আপনি কি কি পাননি, হ্যাঁ, সেটা আপনি আমাকে ইমেল করে জানান যে আমি এই কন্টেন্ট পাইনি, আমি আপনাকে আবার শেয়ার করব। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার গত ক্লাসের লাইভ রেকর্ডেড ভিডিওটা পাইনি আমি, শুধু প্রেজেন্টেশনটা পেয়েছিলাম। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা? আজিজুল হক 2041@gmail.com। হ্যাঁ, আজিজুল হক 204@gmail.com তোমার লিস্টে আছে। আমার টোটাল 34 জনের ইমেল অ্যাড্রেস লিস্টে আছে। আচ্ছা, ভিডিওটা পাইনি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যদি জুমের ইনভাইটেশন পান, হ্যাঁ, তাহলে ওটা আপনারা কাইন্ডলি একটু কনফার্ম করেন। কনফার্ম করলে আমি বুঝতে পারবো যে কয়জন পার্টিসিপেশন করছে লেকচারে। ঠিক আছে? জি স্যার। ওকে, অলরাইট, তাহলে আমি স্টার্ট করতে পারি আমার লেকচার। অলরাইট, আমি স্ক্রিন শেয়ার করছি, একটা মিনিট। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, ভয়েস ক্লিয়ার? Yes, clear, sir. Yes, sir. Clear. ওকে, ফাইন, তাহলে আমি স্টার্ট করি। হ্যাঁ, অলরাইট। তো আজকে আমাদের লেকচার হচ্ছে অ্যানসিবলের উপরে। অ্যানসিবল হচ্ছে একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। আপনাদের কি অ্যানসিবল নিয়ে কেউ কখনো কাজ করেছেন? জি না স্যার। অ্যানসিবল অ্যানসিবল টুলের কথা কি কেউ শুনেছেন, বা অ্যানসিবল সম্বন্ধে কিছু জানেন কেউ? অ্যানসিবলটা কি, অ্যানসিবল দিয়ে আমরা কি করি? জি স্যার, বেসিক কনসেপ্টে জানা আছে। আচ্ছা, সো আমাকে কেউ এক্সপ্লেন করতে পারবেন যে অ্যানসিবলটা আসলে কি, অ্যানসিবলটা আমরা কেন ইউজ করি? আমি কি ট্রাই করতে পারি স্যার? হ্যাঁ, ট্রাই করতে পারেন। আচ্ছা স্যার, অ্যানসিবলটা হচ্ছে লাইক অ্যানসিবল আসার পূর্বে আমাদেরকে লাইক যখন আমাদের অনেকগুলো সার্ভার থাকতো, যখন ওই সার্ভারের কনফিগারেশন গুলো আমাদেরকে আমাদের প্রয়োজনের মাঝে চেঞ্জ করতে হতো। তো যখন আমার সার্ভারের সংখ্যা বেড়ে যায় হুম। তখন আমাকে লাইক প্রত্যেকটা সার্ভারে লগ ইন করে ওইটাকে কনফিগারেশন চেঞ্জ করা, আপডেট করা, এটা একটা খুব কষ্টকর একটা কাজ এবং খুবই বলা যায় এক্সপেন্সিভ, কারণ আমাকে এক্সট্রা ডেভেলপার হায়ার করতে হচ্ছে এর জন্য। তো সেক্ষেত্রে এনসিবল হচ্ছে এমন একটা টুল যেটা আসলে
লাইক আইটি রিলেটেড অনেক স্টাফ কিন্তু সেটাকে অটোমেশন করে দেয়, অটোমেশনের কাজে মূলত অ্যানসিবলটা ইউজ করা হয়। আহ, তো এই যে আমরা যখন মানে আমাদের একটা সার্ভার থাকবে, যে সার্ভারে অ্যানসিবল সার্ভার থাকবে, সেখান থেকে আমাদের বাকি যে হোস্ট সার্ভার গুলো আছে সেটাকে কন্ট্রোল করে মানে কানেক্ট করে আমরা আমাদের যত কনফিগারেশন দরকার পড়ে আমাদেরকে ওইটাকে সবগুলো সার্ভারকে একটা গ্রুপ ভিত্তিক বা কয়েকটা সার্ভারকে গ্রুপ ভিত্তিক ভাবে আমরা আমাদের প্রয়োজন মতো অনুসারে আমরা এই যে প্লেবুক দিয়ে মানে ইএমএল ফাইল দিয়ে আমরা ওই যত ধরনের কনফিগারেশন প্রয়োজন, আপডেট প্রয়োজন, এভরিথিং আমরা অটোমেশনের কাজটা করতে ফেলতে পারবো। এবং এটা হচ্ছে মানে আমাদের কোনো এজেন্ট ইনস্টল করতে হয় না ওইসব হোস্ট সার্ভারে, জাস্ট আমাদের আমাদের যে অ্যানসিবল যে সার্ভার সেটাতে ইনস্টল করার পরেই আমরা এই এসএসএস দিয়ে আমরা ওই হোস্ট মেশিন গুলোতে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, ভেরি গুড, খুবই ভালো এক্সপ্লেনেশন দিয়েছেন মাহমুদ সাহেব আপনি। তো হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি সেটাই করি যে অ্যানসিবলে আমরা এটা একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল, আমরা এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার অটোমেশন করি। হ্যাঁ, সো তো আপনি কি মাহমুদ সাহেব অ্যানসিবল কখনো ইউজ করেছেন, বা আপনার ইয়ামেল ফাইল এবং ইয়ামেল ফাইল দিয়ে কখনো কি ট্রাই করেছিলেন কোনো কনফিগারেশন করতে? জি না স্যার, আমি স্যার আপনার এই প্রি রেকর্ড ভিডিও দেখার আগে আমি একটু এটা সম্পর্কে একটু মানে জানার চেষ্টা করেছিলাম, এবং আপনার প্রি রেকর্ড ভিডিও দেখার পর মানে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়েছে আমার। ওকে, বাট আমার প্র্যাকটিস আপনার এখান থেকেই শুরু। ওকে, ভেরি গুড। তো আপনি তাহলে মানে মনোযোগ দিয়ে জিনিসটা দেখেছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, তাহলে শুরু করা যাক। অলরাইট, তো আজকে হচ্ছে আমাদের মডিউল 10, 10 নম্বর লেকচার, কনফিগারেশন ম্যানেজমেন্ট উইথ অ্যানসিবল। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কুবারনেটিস। তো কুবারনেটিসে আমরা একটা ক্লাস্টার তৈরি করেছিলাম, এবং সেই ক্লাস্টার থেকে আমরা কিছু অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট করেছিলাম। একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট করে আমরা কুবারনেটিসের কনসেপ্টটা বুঝেছিলাম, রাইট? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যানসিবল। তো অ্যানসিবলটা যেটা করে সেটা হচ্ছে যে কুবারনেটিসের সাথে এটা ডিফারেন্সটা কি। তো কুবারনেটিস হচ্ছে আমরা ওটা দিয়ে শুধু অ্যাপ্লিকেশন লঞ্চ করি, হ্যাঁ, আমরা কোনো কনফিগারেশন করি না। তো কনফিগারেশন আসলে জিনিসটা কি? হ্যাঁ, কনফিগারেশন বলতে আমরা কি বুঝাই বা আমরা কি বুঝি? কনফিগারেশন যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে অ্যানোটেশন করে দেখাই। ওকে, ওকে, তো আমরা তো ইউজুয়ালি সবাই উইন্ডোজ মেশিন ইউজ করি, তাই না? আমাদের পার্সোনাল কাজে আমরা আইদার উইন্ডোজের ল্যাপটপ অথবা উইন্ডোজের পিসি ইউজ করি, রাইট? সো আমাদের যদি উইন্ডোজের মেশিন, আমি এটাকে চিন্তা করি যে এটা উইন্ডোজ মেশিন, তাহলে আমার উইন্ডোজ মেশিনে আমার একটা অপারেটিং সিস্টেম থাকে, রাইট? তারপরে আমার অনেক ধরনের ড্রাইভার থাকে, একটা ফাইল সিস্টেম থাকে, তারপরে আমার একটা অ্যান্টিভাইরাস থাকে, সো সিকিউরিটি, তারপরে আমার অনেক ধরনের লাইব্রেরিজ থাকে, তারপরে আমার অ্যাপ্লিকেশন থাকে, রাইট? সো আমার যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমের অনেক ধরনের সেটিংস থাকে, অনেক সেটিংস থাকে। তারপরে আমার ড্রাইভারেরও অনেক সেটিংস থাকে, তারপরে আমার অনেক ধরনের ফাইল থাকে। তো আমরা তো টাইম টু টাইম উইন্ডোজ থেকে অটোমেটিক্যালি কিছু আপডেট পাই, রাইট? সো আমাদেরকে আইদার অটোমেটিক্যালি এটা সেট করা থাকে যে কোনো আপডেট আসলে উইন্ডোজ নিজে নিজেই সেটাকে ইনস্টল করে ফেলে, বা আমাদেরকে সেই ইনস্টলেশনটা পুশ করতে হয়, রাইট? তো এই যে আমাদের পুরা যে সিস্টেমটা, হ্যাঁ, এই উইন্ডোজ মেশিনটাকে আমরা সচল রাখার জন্য যে কাজগুলো করি, এটাকেই কনফিগারেশন বলে। আমরা যদি উইন্ডোজ সিস্টেম ধরেন ফর এক্সাম্পল অনেক দিন ব্যবহার করার পরে তখন স্লো হয়ে যায় না? তো মেশিন কেন স্লো হয়ে যায়? স্লো হয়ে যায় কারণ আমরা
আমাদের ক্যাশকে ইয়া করি না, ক্লিয়ার করি না, তারপরে আমরা আমাদের ফাইল সিস্টেম করাপশন হয়, অনেক ধরনের প্রবলেম হয় একটা অপারেটিং সিস্টেমে অ্যাজ ইট ইজ ইউজড, তাই না? সো যে কোনো ধরনের সিস্টেম ইউজ করতে গেলে সেটার একটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, রাইট? তো সেটা কম্পিউটারই হোক বা যে কোনো অন্য এক্সটার্নাল সিস্টেম হোক, তো সেটাকে আমাদের চালু রাখার জন্য বা সচল রাখার জন্য আমাদের কিছু আপডেট পুশ করতে হয় অল দ্য টাইম, রাইট? সো এই যে আমার যে পুরো সিস্টেমটা, এটাকেই কনফিগারেশন বলা হয়। হ্যাঁ, এই জিনিসটাকে কনফিগারেশন বলা হয়, কনফিগারেশন। স্যার কনফিগারেশন এবং স্পেসিফিকেশনের মধ্যে মেন পার্থক্যটা কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার, তাই না? হ্যাঁ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। সো আমাদের হার্ডওয়্যারের জন্য যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ড্রাইভার থাকে, রাইট? সো আমাদের কনফিগারেশনটা হচ্ছে এই ড্রাইভারকেও ইনক্লুড করে, এই ড্রাইভারকেও আমরা ইনক্লুড করছি। হ্যাঁ, যে আমাদের কি বলে, প্রত্যেকটা হার্ডওয়্যারের জন্য এক একটা ড্রাইভার থাকে। সো উইন্ডোজ যেটা করে সেটা হচ্ছে যে এই হার্ডওয়্যারের যে ড্রাইভারগুলো সেগুলোকে অটোমেটিক্যালি ইয়া করে, আপনার ইন্টিগ্রেট করে বা সেগুলোকে ইনস্টল করে ফেলে। তো আমরা যদি নতুন একটা হার্ডওয়্যার, লেটস আমরা যদি নতুন একটা হার্ডওয়্যার অ্যাড করি, একটা নতুন, ধরেন আপনার একটা নতুন আমরা পেরিফেরাল অ্যাড করলাম, বা একটা নতুন প্রিন্টার অ্যাড করলাম, তখন আমাদেরকে ড্রাইভার ইনস্টল করতে হয় না, রাইট? সো আমরা এগুলো জি স্যার। করছি কিভাবে? এগুলো করছি আমরা ম্যানুয়ালি করতেছি, রাইট? আমরা বা উইন্ডোজ এখন অটোমেটিক্যালি করে। উইন্ডোজ 10 এ আমরা যদি কোনো প্রিন্টার অ্যাড করি, হ্যাঁ, আমরা আম, ইয়া কি বলে, আপনার ইউএসবি পোর্টে কানেক্ট করার সাথে সাথে সেটাকে সে ডিটেক্ট করে সে হার্ডওয়্যারটা কি সেটাকে সে আইডেন্টিফাই করে। আমাদের যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে আমাদের পিসি, তাহলে সে ড্রাইভারটাকে সে ডাউনলোড করে ফেলে। সো আমরা এটাকে বলা হয় প্লাগ এন্ড প্লে। প্লাগ এন্ড প্লে। তো প্লাগ এন্ড প্লে যদি না থাকে, যদি এটা না থাকে, তখন আমাদেরকে এটাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, রাইট? সো এই যে আমরা আমাদের পিসি, আমাদের এটা হচ্ছে দিস ইজ আওয়ার পিসি। হ্যাঁ, সো আমাদের এখানে সিপিইউ থাকে, র্যাম থাকে, সিপিইউ, র্যাম এবং আমাদের হার্ড ডিস্ক থাকে, রাইট? তো আমাদের এই পুরো সিস্টেমটাকে আমাদের ঠিক রাখার জন্য আমরা কিছু সফটওয়্যার রান করি, রাইট? যেরকম যখন পিসিটা স্লো হয়ে যায় তখন আমরা এটাকে ক্লিন করার জন্য কিছু হার্ডওয়্যার রান করি। সো আপনারা যারা উইন্ডোজ সিস্টেম সম্বন্ধে জানেন বা উইন্ডোজ সিস্টেম আপনারা আগে থেকে কাজ করছেন, তারা জানেন যে কি কি ফোল্ডার বা কি কোন কোন জিনিস আপনার পিসিকে স্লো করে দিচ্ছে। হ্যাঁ, বা আপনার পিসিতে এতই স্লো হয়ে গেছে বা এতই কি বলে কনজেস্টেড হয়ে গেছে যে আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করতেছে। সো কোনো অ্যাপ্লিকেশন যখন আপনি রান করবেন তখন দেখা যায় যে এনাফ র্যাম পাচ্ছে না। হ্যাঁ, এনাফ র্যাম পাচ্ছে না কারণ সে কি বলে অন্যান্য রিসোর্স এই র্যামটাকে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, এই র্যামটাকে সে কনজিউম করে ফেলতেছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আপনার অ্যাপ্লিকেশন সে এনাফ মেমোরি পাচ্ছে না এবং সে ক্র্যাশ করতেছে। সো এই জিনিসগুলো হয় যখন আমরা পিসিটাকে আপ টু ডেট না রাখি বা পিসিটাকে আমরা যখন ইয়া না রাখি, ক্লিন না রাখি। সো ঠিক একইভাবে আমাদের একটা লিনাক্স সিস্টেমে বা আমরা যখন একটা লিনাক্স মেশিন ইউজ করি, সেটা ভিএম হতে পারে, হ্যাঁ, সো অথবা সেটা একটা ডেডিকেটেড হার্ডওয়্যার সার্ভার হতে পারে, একটা সার্ভার হতে পারে। হ্যাঁ, তো ইন দ্যাট কেস সেই জিনিসটাকেও আমাদেরকে, হ্যাঁ, এটা লিনাক্স বেসড হতে পারে। তো লিনাক্সের ক্ষেত্রে আপনার ইয়া কি বলে, সিস্টেমটা অনেক স্টেবল উইন্ডোজের থেকে, বাট তারপরেও আপনার এটাকে আপ টু ডেট রাখতে হয় ঠিক একইভাবে। সো এবং এটা আমরা সিস্টেম অ্যাডমিন যারা আছে, সিস্টেম অ্যাডমিন তারা হচ্ছে এই কাজটা করে। হ্যাঁ, তাদের কাজ হচ্ছে যে আমাদের গ্রুপ অফ মেশিনস, আমাদের যখন অনেকগুলো মেশিন থাকে একসাথে, হ্যাঁ, সেই মেশিন, গ্রুপ অফ মেশিনকে আমরা একটা এনভায়রনমেন্ট বলি। হ্যাঁ, সো আমার এই টোটাল এনভায়রনমেন্টটাকে
আমার অ্যাপ্লিকেশন যাতে চলে, আমার অ্যাপ্লিকেশন যাতে এটাতে স্মুথলি রান করে, উই হ্যাভ টু এনশিওর যে আমাদের এই পুরো এনভায়রনমেন্টটা ইজ আপ টু ডেট। হ্যাঁ, এটার সিকিউরিটি প্যাচ ইজ আপ টু ডেট, সিকিউরিটি প্যাচে কোনো ভালনারেবিলিটি নাই। সো আমাদের কাজ হচ্ছে এটাকে ক্লিন রাখা। ওকে, তো আমরা এই কনসেপ্টটা এখন বুঝলাম। তো লেট মি মুভ অন। ওকে, সো আজকে আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে যে আমরা অ্যানসিবল সম্বন্ধে জানবো, যে অ্যানসিবল কি, সো ইন্ট্রোডাকশন। তারপরে আমরা আর্কিটেকচার সম্বন্ধে জানবো, যে অ্যানসিবলের ভিতরে কি কি থাকে এবং একটা অ্যানসিবল সিস্টেম কিভাবে সেট আপ করতে হয়, এবং অ্যাডহক কমান্ডস কি। আমরা কুবারনেটিসে অ্যাডহক কমান্ডস ইউজ করেছি, রাইট? তো অ্যানসিবলে আমরা কিভাবে অ্যাডহক কমান্ডস ইউজ করি। তো অ্যাডহক কমান্ডস কি, এটা কেউ বলতে পারবেন এক লাইনে? জি স্যার, মানে আমরা যখন কমান্ড লাইনে লিখি তখন কমান্ড লাইনেই আমরা মানে আমাদের যে কমান্ডটা সেটা আমি ওখানে লিখে দিলাম, লাইক অ্যানসিবল, লাইক আমি বলে দিলাম সে তুমি এই কাজটা করো, লাইক আমরা কোনো একটা মানে আমরা জাস্ট হোস্ট পিসিতে যে কমান্ডটা দিতে চাই রাইট, আমরা মানে যে ওই কমান্ডটা আমরা জাস্ট ওখানে লিখে দিলে ওটাকে সম্ভবত অ্যাড হোক কমান্ড বলে। কারেক্ট। সো অ্যাডহক কমান্ডটা হচ্ছে যে আমরা এক লাইনে যে কমান্ডটা লিখি, ইন ওয়ান লাইন। হ্যাঁ, আমাদের সিএলআই তে বা কমান্ড লাইন ইন্টারফেসে আমরা এক লাইনে যখন একটা কমান্ড লিখি সেটাকে আমরা অ্যাডহক কমান্ড বলি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা অ্যানসিবল প্লেবুক, একটা প্লেবুকের মধ্যে কি থাকে, কি কি কম্পোনেন্টস আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তারপরে রোলস কি, রোলস কি জিনিস সেটা আমরা শিখবো, যে অ্যানসিবলে কিভাবে রোল ইউজ করতে হয় এবং প্লেবুকের সাথে রোলকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। তারপরে অ্যানসিবলে ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, এবং অবশেষে আমরা একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করব ডকার কন্টেনার দিয়ে। ওকে, এবং সেটা অ্যানসিবল ব্যবহার করে আমরা একটা ডকার কন্টেনার লঞ্চ করব। ওকে, সো আমাদের অবজেক্টিভটা কি আজকে? অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের অ্যানসিবল একটা মেশিনে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা শিখবো, আর্কিটেকচারটা শিখবো, সেটা তো আমি একটু আগে ডিসকাস করলাম। তারপরে আমরা প্লেবুক কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখবো। সো এই লেকচারের পরে আপনারা অ্যানসিবলে কি বলে আপনার প্লেবুক লেখা শিখবেন বা ইয়ামেলটা শিখবেন। তারপরে বিভিন্ন অ্যাডহক কমান্ড কিভাবে আমরা ইউজ করি সেটা আমরা শিখবো, এবং কেন আমরা অ্যাডহক কমান্ড ব্যবহার করি সেটা আমরা জানতে পারবো, এবং আমরা একটা প্রজেক্ট কিভাবে লঞ্চ করতে হয় অ্যানসিবল দিয়ে সেটা আমরা শিখবো। ঠিক আছে? ওকে, সো what is a configuration management system? Configuration management কি actually? So according to the definition, configuration management is a systems engineering process for establishing consistency of a product's attribute through its life. So in the technology world, configuration management is an IT management process that tracks individual configuration items of an IT system. তো আমি একটু আগে যে কথা বললাম আপনাদেরকে উইন্ডোজের যে এক্সাম্পলটা দিলাম, হ্যাঁ, তো সেখানে যে কনফিগারেশন আইটেমগুলো আপনাদেরকে লিস্ট করে দেখালাম, তো সেগুলোকে ম্যানেজমেন্ট করা বা সেগুলোকে অটোমেশনের মাধ্যমে ম্যানেজমেন্ট করাই হচ্ছে একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। সো অ্যান আইটি অ্যাসেট মে represent a piece of software or a server or a cluster of servers. হ্যাঁ, তো আমাদের আইটি অ্যাসেট বলতে আমরা কি বুঝি? আইটি অ্যাসেট হচ্ছে আমাদের combination of software and hardware, right? So তো কনফিগারেশন ম্যানেজমেন্টটা কি করতেছে? ইট ইজ এস্টাবলিশিং কনসিস্টেন্সি। তার মানে আমাদের যদি 10টা সার্ভার থাকে তাহলে 10টা সার্ভার যাতে একইভাবে রান করে, এবং সেই সার্ভারে যাতে কোনো ইস্যুস না অ্যারাইজ করে বিকজ অফ এনি কাইন্ড অফ ডিপেন্ডেন্সি, হ্যাঁ, এনি কাইন্ড অফ প্যাচিং, সেই জিনিসটা কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম এনশিওর করে। ওকে, আচ্ছা, so why is configuration management important? আমাদের কেন দরকার পড়ে কনফিগারেশন ম্যানেজমেন্ট? সো কনফিগারেশন ম্যানেজমেন্ট হেল্পস ইঞ্জিনিয়ারিং টিমস বিল্ড রোবাস্ট and stable system through the use of tools that automatically manage and monitor updates to configuration data. So when managing hundreds or thousands of servers consisting of different types, groups, and flavors, it is essential to maintain consistency of the respective environment.
তো আমাদের একটা কনফিগারেশন, আমাদের যদি একটা গ্রুপ অফ সার্ভার, আমরা যদি একটা ডেটা সেন্টারে আমাদের অনেক ধরনের সার্ভার থাকে, তাই না? আমাদের ওরাকেল সার্ভার থাকতে পারে, আমাদের লিনাক্সের সার্ভার অনেক ধরনের ফ্লেভার আছে, যেমন উবান্টু। হ্যাঁ, আমরা উবান্টু ইউজ করছি অ্যাট দিস মোমেন্ট, রাইট? তারপরে সুসে, ডেবিয়ান, সেন্টোএস। তো এখন এক একটা সার্ভারে এক এক ধরনের সেটিং, রাইট? এখন আপনি ধরেন দুইটা মেশিন ইউজ করেন, আপনি ম্যাকবুক ইউজ করেন এবং আপনি উইন্ডোজ ইউজ করেন। তো এখন আপনার উইন্ডোজে এক ধরনের সেটিং, ম্যাকবুকে আরেক ধরনের সেটিং, আপনার ম্যাক ওএসে এক ধরনের সেটিং, রাইট? সো এখন আপনাকে দুইটাই মেনটেন করতে হচ্ছে। এখন আপনি যখন দুইটা মেনটেন করবেন, আপনাকে জানতে হবে যে দুইটা কিভাবে মেনটেন করতে হয়। হ্যাঁ, তো তো সেখানে যদি আমাদের কয়েকশো সার্ভার থাকে, তখন আমাদের একটা টিম লাগে, সিস্টেম অ্যাডমিনের একটা টিম লাগে, যারা এক একটা সিস্টেমে স্পেশালাইজড, এবং তারা সেই সিস্টেমগুলোকে ম্যানুয়ালি তারা করছে, মনিটর করছে এবং সেটাকে আপডেট করছে, সেটাকে তারা ম্যানেজ করছে, রাইট? So it is extremely difficult, inaccurate, expensive and time consuming to maintain the state of the server individually. So আমরা ইন্ডিভিজুয়ালি সেটাকে যদি ম্যানেজ করি, তাহলে সেটা অনেক ডিফিকাল্ট একটা কাজ, অনেক কাম্বারসাম একটা কাজ। হ্যাঁ, সো আইটি আপনার এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আপনার এই এনভায়রনমেন্টকে ম্যানেজ করা বা এনভায়রনমেন্টকে ঠিক রাখা, ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। সো আমি শুরু থেকেই বলছি যে আমরা ডেভঅপস কেন ইউজ করি, রাইট? ডেভঅপসটা হচ্ছে আমাদের যে এসডিএলসি, এই এসডিএলসিটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে একদম সিম্পল করে দেয়, এবং অ্যানসিবল হচ্ছে এই এসডিএলসিরই একটা পার্ট। এসডিএলসি যে ডেভঅপসের একটা অংশ। সো আমাদেরকে যে আমাদের এনভায়রনমেন্ট, সেটা এনভায়রনমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করলাম, সেই অ্যাপ্লিকেশনটা হাজার হাজার লক্ষ লক্ষ ইউজাররা ইউজ করবে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে। তো সেটাকে চালাতে হলে আমাদের কয়েকশো সার্ভার লাগতে পারে বা কয়েক হাজার সার্ভার লাগতে পারে। তো সেই সার্ভারগুলো যদি ঠিক না থাকে, এনভায়রনমেন্ট যদি আমার ঠিক না থাকে, হ্যাঁ, তখন তো আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবে না ক্লায়েন্টরা বা কাস্টমাররা। সো আমরা যেটা ইনশিওর করি যে আমাদেরকে সেটাকে আপ রাখতে হবে। সো ইনিশিয়ালি বিফোর কনফিগারেশন ম্যানেজমেন্ট আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা সেটাকে ম্যানুয়ালি আমরা ম্যানেজ করতাম। তো however collectively with the use of a configuration management tool it is easy to maintain a healthy state of the server. এখন কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল দিয়ে আমরা একটা সার্ভারকে বা একটা গ্রুপ অফ সার্ভার্সকে, হ্যাঁ, আমরা অনেক ইজিলি এখন ম্যানেজ করতে পারি। ওকে, সো আমরা কেন কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল ইউজ করি, এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। So far any questions? Okay, good. So moving on. সো এখানে এই ডায়াগ্রামের মধ্যে সিম্পলি আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি আমরা যেটা করতাম সেটা হলো যে আমরা অনেক সিস্টেম অ্যাডমিন টিম থাকতো ডেডিকেটেড। হ্যাঁ, আমাদের একটা সার্ভার ব্যাংক বা একটা ডেটা সেন্টারকে আপ রাখার জন্য। হ্যাঁ, সো এবং আমরা এখনো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করি বা সিস্টেম অ্যাডমিন টিম থাকে আমাদের, কারণ একটা আপনার ডেটা সেন্টার সেটা ক্লাউড বেসডই হোক বা সেটা অন প্রেমিস হোক, সেটাতে অনেক ধরনের হার্ডওয়্যার আছে, রাইট? অনেক ধরনের হার্ডওয়্যার আছে, অনেক ধরনের সিস্টেম আছে, যে সিস্টেমগুলো একত্রে কাজ করে ডেটা সেন্টারটাকে আপ রাখে। তো আমরা স্টিল সিস্টেম অ্যাডমিনদেরকে ইউজ করি। হ্যাঁ, কিন্তু সিস্টেম অ্যাডমিনদের উপরে যে চাপটা, হ্যাঁ, টু মেনটেন দি কি বলে, নট অনলি দ্য হার্ডওয়্যার সিস্টেম বাট অলসো দ্য সফটওয়্যার সিস্টেম, এই জিনিসটাকে আমরা চাপটাকে কমিয়ে নিয়ে আসছি বা ইউজিং আ টুল। সো টুল দিয়ে আমরা তখন একই সাথে অনেক ধরনের সার্ভার, অনেক ক্যাটাগরির সার্ভারকে আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, তো এটাই হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্টের মেইন কনসেপ্ট আমি এতক্ষণ যেটা বললাম। সো আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট কি এবং কেন ইউজ করি, এই দুইটা প্রশ্নের উত্তর কি মোটামুটি পাওয়া গেছে? জি স্যার। ওকে, ভেরি গুড।
আচ্ছা, সো আমাদের কনফিগারেশন ম্যানেজমেন্ট, সো আমরা বুঝতে পারছি যে অ্যানসেবল হচ্ছে একটা টুল, রাইট? ওয়ান অফ দ্য কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস। সো আমাদের কি কি টুল আছে ইন দ্য মার্কেট? আর কি কি ধরনের টুল আছে? আমরা যেরকম শেফের কথা বলছিলেন, শেফ, পাপেট। কারেক্ট। সো শেফ, পাপেট, এই এই দুইটা হচ্ছে দে আর এক্সট্রিমলি পপুলার। সো কনফিগারেশন ম্যানেজমেন্ট কিন্তু আমরা আজকে থেকে করছি না। কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল আমরা ইউজ করছি মোর দেন 10 ইয়ার্স। হ্যাঁ, সো 10 ইয়ার্সে শেফ এবং পাপেট এই দুইটা টুল হ্যাজ বিন এক্সট্রিমলি পপুলার, ইট হ্যাজ বিন এক্সট্রিমলি সাকসেসফুল। তো তার সাথে আমরা সলস্ট্যাক একটা টুল আছে, সেটাও কনফিগারেশন ম্যানেজমেন্ট, এবং আমরা তার সাথে অ্যানসেবল ইউজ করি। তো শেফ পাপেট হচ্ছে কি ধরনের আর্কিটেকচার ইউজ করে বা কি ধরনের করে, what kind of architecture does chef and puppet use? পুল আর্কিটেকচার। হ্যাঁ, তো শেফ এবং পাপেট যখন আমরা ইনস্টল করি বা আমরা যখন শেফ পাপেট দিয়ে আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট করি, তখন আমাদের যদি 100টা সার্ভার থাকে, সে 100টা সার্ভারে আমাদের শেফের একটা বা পাপেটের একটা এজেন্ট ইনস্টল করতে হয়, রাইট? কিন্তু অ্যানসেবলে আমাদের কোনো এজেন্ট লাগে না। সো এজেন্ট বলতে আমরা কি বুঝাই? হোয়াট ইজ অ্যান এজেন্ট? এটা মাস্টার স্লেভ আর্কিটেকচারে কাজ করে, বেসিক্যালি একটা সার্ভার থেকে সেখান থেকে, রাইট? সো Ansible actually key. What is Ansible? Ansible is a deployment automation tool which uses push approach to achieve its objective by managing all the servers through one single machine running the Ansible configuration management tool. তাহলে আমরা Ansible ইনস্টল করছি শুধু আমাদের সার্ভারে, রাইট? আমাদের একটা সার্ভার মেশিন থাকে যেখানে আমরা ডেডিকেটেড রাখি সেটাকে Ansible এর জন্যই। তো Ansible শুধু একটা সার্ভার ইনস্টল করলে আমাদের চলে, আমাদের হোস্টে Ansible ইনস্টল করতে হয় না। এটার অর্থ হচ্ছে এজেন্টলেস। কিন্তু আমরা যদি এখানে শেফ ইউজ করি বা পাপেট ইউজ করি, তাহলে আমাদেরকে এজেন্ট ইনস্টল করতে হবে। লাইক ফর এক্সাম্পল কুবারনেটিস, রাইট? আমরা যখন কুবারনেটিস তৈরি করি, আমরা একটা ক্লাস্টার তৈরি করি, সেই ক্লাস্টারের মধ্যে আমাদের কুবারনেটিস ইনস্টল করতে হয় সবগুলো ইসেই মেশিনের মধ্যেই আমাদের কুবারনেটিস ইনস্টল করতে হচ্ছে, রাইট? বিকজ আমাদের কিউবলেট, আপনাদের কিউবলেটের কথা মনে আছে যে কিউবলেটটা কি? সো কিউবলেটটা হচ্ছে ইজ এন এজেন্ট। হ্যাঁ, কিউবলেট হচ্ছে ইজ আ পিস অফ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যেটা কুবারনেটিসকে চালাচ্ছে। সো আমাদের অ্যানসেবলে কোনো এজেন্ট ইনস্টল করতে হচ্ছে না। হ্যাঁ, ইট ইজ এজেন্টলেস। ওকে, সো এখন আমরা পুশ পুল আর্কিটেকচারটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ আ পুশ পুল আর্কিটেকচার। সো হাউ ইজ পুশ ডিফারেন্ট ফ্রম পুল অ্যাপ্রোচ? হ্যাঁ, সো এটা একটা মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে পুশ পুল আর্কিটেকচারের ডিফারেন্সটা কি আমাকে বুঝাও। হ্যাঁ, যে হোয়াট ইজ পুশ আর্কিটেকচার, হোয়াট ইজ পুল আর্কিটেকচার। সো পুশ অ্যাপ্রোচ ডাজ নট রিকোয়ার এজেন্ট সেট আপ অন ইন্ডিভিজুয়াল নোডস লাইক পুল ডাজ। আমি একটু আগে যেটা বললাম যে আমাদের শেফ এবং পাপেট এটা হচ্ছে পুল আর্কিটেকচার ইউজ করে। হ্যাঁ, এবং অ্যানসেবল হচ্ছে পুশ আর্কিটেকচার ইউজ করে। সো পুশ অ্যাপ্রোচে আমাদের কোনো এজেন্ট লাগে না। সো পুল ওয়ার্কস ইন আ মাস্টার স্লেভ আর্কিটেকচার কনফিগারেশন, হ্যাঁ, which requires agent to be set up. সো এজেন্টের ব্যাপারটা ক্লিয়ার আমাদের? ওকে, সো এখন হচ্ছে যে push based systems are completely synchronous. As you can see, the exchange made instantaneously and can fix the system if changes cause problems. হ্যাঁ, সো আমরা যদি কোনো সিস্টেমে কোনো ধরনের চেঞ্জ করি বা কোনো চেঞ্জ করি, তাহলে অ্যানসেবল সেটাকে টেক কেয়ার করতেছে। কিন্তু আমরা আনটিল এন্ড আনলেস আমরা নতুন কনফিগারেশন পুশ করি, সেটা আপডেট হচ্ছে না। হ্যাঁ, সো এটাকে সিনক্রোনাস সিস্টেম বলে, যে আমাদেরকে যে চেঞ্জটা বা আমরা যে আপডেটটা দিতে চাচ্ছি সেটাকে আমাদের পুশ করতে হবে টু দ্য সার্ভার। আমরা পুশ না করা পর্যন্ত সে সার্ভারটা
আপনার ওই স্টেটেই থাকবে, যে সার্ভারের হয়তো কোনো একটা ফাইল ক্র্যাশ করলো বা কোনো একটা ফাইল সিস্টেম নষ্ট হয়ে গেল, তো সেটা আমাদেরকে জানতে হবে যে এটা নষ্ট হয়ে গেছে। সো তখন আমরা পুশ করবো। সো আমরা পিরিয়ডিক্যালি এটাকে আমরা একটা আপডেট করি। হ্যাঁ, সো পুল আর্কিটেকচারে কি হয় যে সিস্টেম ইউজিং পুল আর্কিটেকচার ক্যান স্কেল কোয়াইট ইজিলি। তো এখানে পুল আর্কিটেকচারে যেটা হয় সেটা হচ্ছে যে স্কেলিংটা আমরা যদি সার্ভার অ্যাড করি আরো, তো তখন সেটা ইজি হয় আমাদের জন্য, স্কেলিংটা খুব তাড়াতাড়ি করা যায়, which is not the case with push architecture model. তো বা পুশ আর্কিটেকচার মডেলে আমরা যদি সার্ভার অ্যাড করি তখন আমাদেরকে এটা আহ, আমাদেরকে জানতে হয়, মানে অ্যানসেবলকে উই নিড টু টেল অ্যানসেবল যে হেই আমরা আরো 10টা সার্ভার অ্যাড করছি আমাদের সার্ভার ব্যাংকে। হ্যাঁ, তো আমাদের ওখানে নতুন কনফিগারেশন পুশ করতে হবে। কিন্তু পুল আর্কিটেকচারে একটা সার্ভার অ্যাড হওয়ার সাথে সাথে যেহেতু এটাতে এজেন্ট আছে, সেই এজেন্টটা মাস্টার এজেন্টের সাথে কমিউনিকেশন করবে যে আমি নতুন, হ্যাঁ আমি নতুন সার্ভার, আমি সার্ভার ব্যাংক জয়েন করছি, সো আমাকে আপডেট পাঠাও। হ্যাঁ, সো তখন সে পুল করবে। হ্যাঁ, সো আমরা পুশ পুলের ব্যাপারটা কি বুঝতে পেরেছি? কারোর কোনো কনফিউশন আছে? না। ওকে, তো আমি জাস্ট ইউনো কি বলে ফর দ্য সেক অফ সবাইকে যেহেতু জিনিসটা এক্সপ্লেন করছি, আমি তাহলে একটু ক্লিয়ারলি জিনিসটাকে এক্সপ্লেন করি। হ্যাঁ, তো পুশ পুলের ব্যাপারটা কি? হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে আমাদের পাপেট মাস্টার। আচ্ছা, সো পাপেট মাস্টারের মধ্যে আমাদের একটা এজেন্ট থাকে, এবং আমাদের প্রত্যেকটা সার্ভারে একটা এজেন্ট থাকে, প্রত্যেকটা সার্ভারে আমাদের একটা এজেন্ট ইনস্টল করা থাকে। সো এই এজেন্টগুলো কি করে? এই এজেন্টগুলো হচ্ছে আমার মাস্টার যে এজেন্টটা, সে মাস্টার এজেন্টের সাথে ডাইরেক্ট একটা কমিউনিকেশন মেনটেন করে। রাইট, সো তার যখন কোনো এনি চেঞ্জ, যে কোনো ধরনের চেঞ্জ যখন হয় তার সিস্টেমে ধরেন একটা ফাইল সিস্টেম চেঞ্জ হলো, তখন সে একটা পোলিং করে, তার একটা পোলিং মেকানিজম আছে। হ্যাঁ, পাপেটের মধ্যে যে তার একটা টাইম আছে, সেই একটা নির্ধারিত সময় অনুযায়ী সে পোলিং করে। তো পোলিং করার পরে তখন সে মাস্টার এজেন্টকে জানায় যে আমার একটা চেঞ্জ, দের ওয়াজ আ চেঞ্জ। হ্যাঁ, সো দের ওয়াজ আ চেঞ্জ। তো সে যখন এই সিগন্যালটা দেয় মাস্টার এজেন্টকে যে আমার একটা চেঞ্জ হয়েছে, তখন মাস্টার এজেন্ট ট্রাইস টু ফাইন্ড আউট যে কি ধরনের চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ওয়াজ মেড। তো সেই চেঞ্জটা অনুযায়ী সে বলে যে আমার কিছু ফাইল সিস্টেম আমি আপডেট করতে যাচ্ছি। তখন সেই ফাইল সিস্টেমটা তাকে পাঠিয়ে দেয়, সেই ফাইল সিস্টেমটা তাকে পাঠিয়ে দেয়। সো এই সার্ভারগুলো কি করছে? এই সার্ভারগুলো পুল করছে, দে আর পুলিং। হ্যাঁ, আমার কনফিগারেশনটাকে পুল করছে। কিন্তু ইন কেস অফ অ্যানসিবল, আমাদের কোনো এজেন্ট নাই, there is no agent installed in the machines. আমরা যেটা করছি শুধু আমরা কনফিগারেশনটাকে যখনই আমাদের কোনো রিকোয়ারমেন্ট আসে যে আমাদের দিস ইজ আওয়ার নিউ রিকোয়ারমেন্ট, সো নিউ রিকোয়ারমেন্ট বলতে বোঝা যায় যে লেটস সে আমাদের
নিউ সফটওয়্যার প্যাচ ফর উবান্টু। হ্যাঁ, তো আমাদের যখন নতুন একটা রিকোয়ারমেন্ট আসে যে আমাদের নতুন একটা প্যাচ আপলোড করতে হবে, তখন আমরা সেটাকে পুশ করি। তখন সিস্টেম অ্যাডমিন যেটা করে, অ্যানসিবল ইউজ করে সেই কনফিগারেশনটাকে সে পুশ করে। তো আমার ধরেন এটা হচ্ছে উবান্টু, আমার এই সার্ভারগুলো হচ্ছে CentOS। সো ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ সার্ভার আই ইউজ, সেই সার্ভার অনুযায়ী সে কনফিগারেশনগুলোকে পুশ করছে। হ্যাঁ, সো আমার যদি সার্ভারে কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের ইস্যুজ অ্যারাইজ করে, তখন আনটিল অ্যান্ড আনলেস আমি সেটাকে পুশ করে সেটাকে রিজলভ করি, আমি জানতে পারছি না যে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমার কোনো ইস্যুজ অ্যারাইজ করছে কিনা। সো এটাকে পুশ আর্কিটেকচার বলে, এবং এটা হচ্ছে সিনক্রোনাস। এবং লেটস সি, ইজ ইট সিনক্রোনাস? হ্যাঁ, ইট ইজ সিনক্রোনাস। আর এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। which basically means যে যখনই একটা সার্ভার তার কোনো আপডেট প্রয়োজন হয়, তখন সে মাস্টারের সাথে ডাইরেক্টলি কমিউনিকেশন করে। সো এটা হচ্ছে বেশ একটা পাওয়ারফুল একটা ইউনো একটা ফিচার বলা যায় পাপেট এবং শেফের একটা কি বলে পাওয়ারফুল ফিচার। সো দিস ইজ ওয়াই পাপেট শেফ এখনো অনেকে প্রেফার করে যে দে আর ইউজিং পাপেট এন্ড শেফ। কিন্তু পাপেট এন্ড শেফ ইজ কোয়াইট কমপ্লিকেটেড। হ্যাঁ, এটা খুব একটা ইজি না এই জিনিসটা, বা এই কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলটাকে শিখা বা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলটাকে ইউজ করা। কিন্তু অ্যানসিবল অন দি আদার হ্যান্ড ইজ এক্সট্রিমলি ইজি। হ্যাঁ, এটাকে আমরা খুব ইজিলি আমরা হাজার হাজার সার্ভার আমরা একটা অ্যানসিবল সার্ভার দিয়ে ম্যানেজ করতে পারি। জাস্ট ওয়ান অ্যানসিবল সার্ভার, দ্যাট ইজ অল উই নিড। ওকে, সো আমরা পুশ পুল আর্কিটেকচার সম্বন্ধে বুঝলাম যে হোয়াট ইজ পুশ পুল আর্কিটেকচার, রাইট? ওকে, সো এখন আমরা ওয়াই ডু উই ইউজ অ্যানসিবল? অ্যানসিবল আমরা ইউজ করি বিকজ আমরা একটু আগেই ডিসকাস করলাম যে ইট ইজ কোয়াইট সিম্পল, যে অ্যানসিবল YAML ফাইল ইউজ করে। সো হোয়াট ডাজ YAML স্ট্যান্ড ফর? Yet another markup language, right? Which is very simple and readable. And no specific coding skills are required to write in YAML. সো আপনারা যদি ইংরেজি জানেন বা ইংরেজি পড়তে পারেন, তাহলে আপনারা একটা YAML ফাইল পড়তে পারবেন। একটা YAML ফাইল যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে একটা YAML ফাইলের মধ্যে কি করা হচ্ছে বা হোয়াট ইজ বিং ডান। YAML ফাইলটা হচ্ছে যে অলমোস্ট আপনার অ্যানোটেশনের মতন বা আপনার কমেন্টের মতন। হ্যাঁ, যে আপনার একটা YAML ফাইলের মধ্যে আমাদের কি থাকে, কি ভ্যালু পেয়ার থাকে। যেমন নেম, সো আমার নাম কি? আমার নাম রহিম, করিম, হ্যাঁ, জব্বার, হোয়াট এভার। হ্যাঁ, সো আমার নেমের জায়গায় আমি যে কোনো কিছু বসাতে পারি। সো আমার একটা কি থাকে উইচ ইজ নেম, তারপর কোলন দেওয়ার পরে সেটার একটা ভ্যালু থাকে। হ্যাঁ, বা সেটার কিছু অ্যাট্রিবিউট থাকে, যে আমার নেমের আন্ডারে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, রাইট? সো আমার ফার্স্ট নেম হচ্ছে আসিফ, লাস্ট নেম হচ্ছে নূর, রাইট? সো YAML সিনট্যাক্সটা হচ্ছে সেরকমই। সো ইট ইজ ভেরি সিম্পল, এবং আর্কিটেকচারটা খুব সিম্পল। সো এটা শেখা অনেক ইজি। সো যারা ধরেন নতুন মানে টিম অফ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তাদেরকে বলা হলো যে হ্যাঁ এখন তোমরা অ্যানসিবল ইউজ করো। সো তাদের জন্য অ্যানসিবল শিখে অ্যানসিবল ইমপ্লিমেন্ট করাটা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। হ্যাঁ, তারা যদি হাজার হাজার সার্ভারও ম্যানেজ করে থাকে বা শয়ে শয়ে সার্ভারও ম্যানেজ করে থাকে, তারা অ্যানসিবল দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারবে এবং সেটা অ্যানসিবলটা তাড়াতাড়ি শিখতে পারবে। হ্যাঁ, so it is very simple. So Ansible is very powerful. Ansible can be used to manage entire infrastructure of an application. It can orchestrate the entire application and environment lifecycle no matter where it is deployed. So আমরা একটু আগে দেখলাম যে একটা সার্ভার দিয়ে
আমরা একটা অ্যানসিবল সার্ভার দিয়ে আমরা শয়ে শয়ে সার্ভার, হাজার হাজার সার্ভার আমরা ম্যানেজ করতে পারছি। সো ইট ইজ কোয়াইট পাওয়ারফুল। আচ্ছা, এজেন্টলেস। সো এজেন্টলেস যেটা, সেটা হচ্ছে এজেন্টলেস এর মিনিংটা হচ্ছে যে আমরা কোনো এজেন্ট ইনস্টল করি না। আমি একটু আগে সেটা বুঝালাম। আপনাদের যদি সেটা এখনো ক্লিয়ার না হয় তাহলে আপনারা একটু রিওয়াইন্ড করে তারপরে আপনারা সেই কনসেপ্টটা আবার দেখে নেন, যেহেতু আমরা ভিডিওটা রেকর্ড করছি। সো অ্যানসিবল তাহলে আমাদের এই ইসের সাথে, সার্ভারগুলোর সাথে কমিউনিকেশন কিভাবে করে? আমরা কি দিয়ে, কোন প্রোটোকল দিয়ে এটাকে কমিউনিকেশন করি? শেলের মাধ্যমে। রাইট। সো আপনারা এসএসএইচ নিয়ে কি কোনো ক্লাস করেছিলেন মুস্তাকিম স্যারের সাথে? জি স্যার, আমরা করেছিলাম। ওকে, তাহলে আপনারা এসএসএইচ সম্বন্ধে জানেন। হ্যাঁ, সো আমরা যদি লিনাক্স ইউজ করি তাহলে ওপেন এসএসএইচ ইউজ করি আমরা, আর যদি উইন্ডোজ ইউজ করি আমরা উইনআরএম ইউজ করি। তো উইনআরএম নিয়ে আমরা কোনো আজকে ডিসকাশন করব না, যেহেতু আমরা সবকিছুই আমাদের লিনাক্স বেসড, আমরা লিনাক্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো ইট ইজ কমপ্লিটলি এজেন্টলেস, মেকিং ইট আ মোর এফিশিয়েন্ট অ্যান্ড সিকিউর অপশন। হ্যাঁ, সো আমাদের এজেন্টটাকে আপডেট করতে হচ্ছে না, আমাদের এজেন্ট ম্যানেজ করতে হচ্ছে না, সো একটা এক্সট্রা ঝামেলা থেকে আমরা মুক্ত হলাম। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ এজেন্টলেস। Accessible, if someone automates something in Ansible, everyone on the team now knows about how it was done. তার মানে হচ্ছে যে আমরা যেহেতু Ansible কে YAML ফাইল দিয়ে আমরা এটাকে এক্সিকিউট করছি, সো আমরা জানি যে YAML ফাইলের ওনার কে ছিল, কোন সিস্টেম অ্যাডমিন সেটাকে আপডেট করেছে এবং কি ধরনের আপডেট করেছে এবং কিভাবে আপডেট করেছে। আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, থ্রু Ansible। সো অ্যানসিবল আমরা কেন ইউজ করি? ভেরি সিম্পলি, যে এটা খুব সিম্পল টু লার্ন, এটা অনেক পাওয়ারফুল, এটা এজেন্টলেস এবং এটা অ্যাক্সেসিবল। ওকে, অলরাইট। ওকে, সো অ্যানসিবল ভার্সেস আদার টুলস। Ansible is much easier to work with compared to other tools like Chef, Puppet and SaltStack. সো অ্যানসিবলটা আসলে খুব সিম্পল। আপনারা যখন অ্যানসিবলের ডেমোটা দেখবেন তখন বুঝতে পারবেন যে অ্যানসিবলটা আসলে অনেক সিম্পল। হ্যাঁ, এবং শেফ পাপেটের থেকে এটা অনেক সিম্পল। এই কারণে আমরা অ্যানসিবলটা চুজ করেছি আমাদের এই কোর্সের জন্য, যে আমরা অ্যানসিবলটা শিখাবো, কারণ অ্যানসিবলটা আস্তে আস্তে পপুলারিটি গেইন করছে বিকজ অফ অল দিস ফিচার্স। হ্যাঁ, আমরা একটু আগে যেগুলো বললাম যে সিম্পল, পাওয়ারফুল, এজেন্টলেস। হ্যাঁ, তো এই কারণে অ্যানসিবলটা ইজ গেইনিং পপুলারিটি। তো অ্যানসিবল যে ধরনের কাজ করতে পারে সে একই ধরনের কাজ শেফ পাপেটও করে। হ্যাঁ, কিন্তু শেফ পাপেটটা হচ্ছে অনেক ডিফিকাল্ট। সো আমি অবভিয়াসলি যে জিনিসটা ইজি সেই জিনিসটাকেই তো আমি পিক করবো, রাইট? সো এই জন্য আমরা অ্যানসিবল ইউজ করি। সো অ্যানসিবল ডাজ নট রিকোয়ার এজেন্ট টু বি সেট আপ অন ইন্ডিভিজুয়াল হোস্ট অন অর নোডস, এটা অলরেডি আমরা জানি। অ্যানসিবল ইজ সিম্পল এনাফ ফর নিউ ইউজার্স টু অ্যান্ড ইন্টিগ্রেট উইথ আদার টুলস। সো অ্যানসিবল, একটা নতুন ইউজার যদি কেউ আসে, তারা আইটিতে কাজ করছে, দেন তারা অ্যানসিবলটাকে খুব তাড়াতাড়ি শিখতে পারবে এবং অন্যান্য টুলসের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে পারবে, রাইট? যেমন ডকারের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে পারবে। ওকে, সো অ্যানসিবল অলসো সাপোর্ট পুল আর্কিটেকচার ইফ রিকোয়ার্ড। এখন পুল আর্কিটেকচারটা যদি অনেকে মিস করে, হ্যাঁ, যে পুল আর্কিটেকচারটা আমাদের দরকার, আমাদের সিস্টেমের জন্য পুল আর্কিটেকচার দরকার, তাহলে ইন দ্যাট কেস আমরা পুল আর্কিটেকচারটাকে ইমপ্লিমেন্ট করতে পারি অ্যানসিবলে। সে অপশনটা আছে যে আমরা পুল আর্কিটেকচারে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ইন সামারি, অ্যানসিবলটা আমাদের ইজ আ প্রেফার্ড টুল ফর কনফিগারেশন ম্যানেজমেন্ট। ওকে, সো অ্যানসিবল আর্কিটেকচার নিয়ে এখন আমরা একটু কথা বলি যে অ্যানসিবলের ভিতরে কি থাকে, হোয়াট ডাজ অ্যানসিবল হ্যাভ। আমরা যখন অ্যানসিবল ইনস্টল করি সেই অ্যানসিবলের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, রাইট? আমরা যেমন কুবারনেটিস নিয়ে ডিসকাস করেছিলাম যে কুবারনেটিসে একটা ক্লাস্টারের মধ্যে কি কি থাকে, সেরকম অ্যানসিবলের মধ্যে কিছু জিনিস থাকে, কিছু এজেন্ট থাকে, কিছু কম্পোনেন্টস থাকে। সেই কম্পোনেন্টসগুলো নিয়ে এখন আমরা ডিটেল ডিসকাস করব। সো অ্যানসিবল কানেক্টস টু দ্য নোড and pushes out small programs called modules. So মডিউলসটা কি? মডিউলস হচ্ছে যে আমি একটা প্রোগ্রাম আমি অ্যাডহক কমান্ডের মাধ্যমে, যেমন আমি যদি একটা কি বলে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এপিটি কমান্ডটা ইউজ করি ইন কেস অফ উবান্টু।
আমরা yum ইউজ করি ইন কেস অফ CentOS, রাইট? সো এই যে এপিটি, সেই এপিটিটাই হচ্ছে একটা মডিউল। সো আমরা যখন আপনারা যখন একটা মেশিন রান করেন, মেশিন রান করলে তখন কি করেন? তখন আমরা এপিটি গেট আপডেট কমান্ডটা দেন না, রাইট? সো এই এপিটি গেটটা কি? এপিটি গেটটাই হচ্ছে আপনার মডিউল। হ্যাঁ, সো এরকম কয়েক হাজার মডিউল আছে অ্যানসিবলে। হ্যাঁ, কয়েক হাজার মডিউল আছে যেটা অ্যানসিবল পুশ করে হোস্টের কাছে পুশ করে সেই অ্যাপ্লিকেশনটাকে বা সেই প্রোগ্রামটাকে রান করে, হোস্টের মধ্যে রান করে, তারপর আবার ডিলিট করে ফেলে কাজটা হয়ে গেলে। এবং Ansible uses SSH to execute these modules and then removes them when finished. রাইট? সো আমরা এখন যেটা বুঝলাম যে Ansible কিভাবে কানেক্ট করে সার্ভারের সাথে, SSH দিয়ে। অলরাইট স্যার, এপিটি মডিউলটা কি আমরা মানে এপিটি তো স্যার মানে ফাইল প্যাকেজ ম্যানেজার হিসেবে আমরা জানি, তাহলে স্যার মানে বিভিন্ন মডিউলের বিভিন্ন রকম কাজ, তাই তো? কারেক্ট। ওকে স্যার, এক্স্যাক্টলি। আমরা এই মডিউল নিয়ে আরো ইন ডিটেল ডিসকাস করব। ওকে, সো এখন আমরা আর্কিটেকচার কম্পোনেন্টস গুলো একটু দেখি। সো আমাদের কিছু এক্সটার্নাল কম্পোনেন্টস আছে এবং কিছু ইন্টারনাল কম্পোনেন্টস আছে। ইন্টারনাল কম্পোনেন্ট গুলো হচ্ছে অ্যানসিবলের ভিতরে যে কম্পোনেন্ট গুলো থাকে। সো আমরা প্রথম যে কম্পোনেন্টটা, the component that makes Ansible so powerful is the playbook. Yeah, so Ansible uses playbook to implement the changes desired by the users. Playbook contain plays have tasks called modules. সো আমাদের একটা প্লেবুকের ভিতরে টাস্ক থাকে। আমরা নেক্সট স্লাইডে সেটা দেখবো যে প্লেবুকের ভিতরে কি কি থাকে, এবং সে টাস্কের ভিতরে কিছু মডিউল থাকে। হ্যাঁ, সো মডিউলস আর ইউনিটস হুইচ অ্যাকচুয়ালি এক্সিকিউট অন দ্য সার্ভার। সো প্লেবুকটা হচ্ছে ইজ দ্য ওয়েপন, হ্যাঁ, অফ Ansible। ওকে, তারপরে সেকেন্ড হচ্ছে Ansible uses the inventory file to represent all the machines it is managing. Users can group the machines such as web server and DB server. তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা যখন Ansible ইনস্টল করব, ইনস্টল করার পরে আমাদের একটা হোস্ট নামে একটা ফাইল তৈরি হবে Ansible ফোল্ডারের মধ্যে। সেই হোস্টের মধ্যে হচ্ছে সেটাকে আমরা ইনভেন্টরি বলি। সো এখন আমার যে হোস্ট, হ্যাঁ, সে হোস্টের অ্যাড্রেসটা আমি কিভাবে জানবো, আইপি অ্যাড্রেসটা আমি কিভাবে জানবো? সো সেই হোস্টের আইপি অ্যাড্রেসটা আমাকে এই ইনভেন্টরিতে লিস্ট করতে হবে। হ্যাঁ, যে এটার আমার হোস্ট 1 এর আইপি অ্যাড্রেস এত, হোস্ট 2 এর আইপি অ্যাড্রেস এত, হোস্ট 3 এর আইপি অ্যাড্রেস এত। সো সে আইপি অ্যাড্রেসটা সে যদি জানে, তাহলে সে হোস্টের সাথে কমিউনিকেট করতে পারবে, এবং সেটা হচ্ছে একটা ইনভেন্টরি ফাইলের মধ্যে সেই আইপি অ্যাড্রেসগুলো থাকে। সো আমরা হোস্ট ফাইল নিয়ে কাজ করব। ওকে, তো Ansible এর ভিতরে এপিআইও আছে। সো এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, রাইট? So an API is an Ansible API in Ansible are there to support services like cloud and CLI. So আমরা ক্লাউড কি ইন্টিগ্রেট করতে পারি এপিআই দিয়ে, এবং একটা আমাদের কমান্ড লাইন ইন্টারফেস, যেমন পাইথন এপিআই ইজ ইউজড ফর কমান্ড লাইন ইন্টারফেস, রাইট? সো পাইথনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে আমাদের এসএসএইচ কানেকশন, আর আরেকটা হচ্ছে আমাদের পাইথন। সো Ansibleটা হচ্ছে পাইথন দিয়ে তৈরি। সো আমরা যদি কোনো কাস্টমাইজ মডিউল তৈরি করি, রাইট, কাস্টমাইজ মডিউল আমরা তৈরি করলে তখন আমরা কি বলে সেটা পাইথন দিয়ে রাইট করব, পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে রাইট করব। ওকে, অলরাইট। সো আমরা প্লাগইনও ইউজ করি। সো প্লাগইন হচ্ছে, প্লাগইনস অ্যাক্ট as extension of Ansible. So example, action plugin lets you perform task on your Ansible machine before you execute a playbook. So প্লাগইনস হচ্ছে জাস্ট এক্সটেন্সিবিলিটি। আমরা আমাদেরকে Ansible কে আরো পাওয়ারফুল করার জন্য, আরো ইউজফুল করার জন্য আমরা প্লাগইনস ইউজ করি। ওকে, সো বাট আমরা প্লাগইনস নিয়ে আজকে কোনো কাজ করব না। হ্যাঁ, প্লাগইনসটা হচ্ছে ইজ মোর অ্যাডভান্স, মোর ডিটেল। সো প্লাগইনস নিয়ে আজকে আমরা কোনো কাজ করব না, বাট আপনাদের জানা থাকলো যে প্লাগইনসটা আমরা ইউজ করতে পারি Ansible এর সাথে। ওকে, তো তারপরে হচ্ছে মডিউলস। মডিউলস আমরা অলরেডি জানি, মডিউলস আর স্মল প্রোগ্রামস দ্যাট এক্সিকিউট ইনসাইড দ্য হোস্ট মেশিন। যেমন প্যাকেজ আপডেটের জন্য আমরা অ্যাপ্ট অথবা ইয়াম মডিউল ইউজ করি। ওকে, আচ্ছা,
এখন আমরা এক্সটার্নাল কিছু জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যেমন নাম্বার 6 কনফিগারেশন ম্যানেজমেন্ট ডেটাবেস কিপস সিএমডিবি। সিএমডিবি হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। তো আপনাদের কি সিএমডিবি সম্বন্ধে কোনো আইডিয়া আছে যে হোয়াট ইজ সিএমডিবি? সিএমডিবি হচ্ছে, যদি আমার একটা ডেটা সেন্টার থাকে, সেই ডেটা সেন্টারের যে আমার প্রত্যেকটা মেশিন, সেই মেশিনের আইপি অ্যাড্রেস, সেই মেশিনের সেটিংস, হ্যাঁ, তারপরে সেই মেশিনের লগ, তো সবকিছু হচ্ছে সিএমডিবি একটা ডাটাবেজের মধ্যে আমরা সেটাকে স্টোর করি। সো সিএমডিবি ইজ কানেক্টেড টু অল দ্য হোস্টস। হ্যাঁ, সো হোস্টও সিএমডিবির সাথে একটা কানেকশন এস্টাবলিশ করে। সো সিএমডিবিটা আমরা আজকে ইউজ করব না, বিকজ আমরা প্লেবুক ইউজ করব, আমরা ইনভেন্টরি ইউজ করব। সো আমরা যদি ইনভেন্টরিতে ম্যানেজ না করতে চাই, আমরা যদি বলি যে আচ্ছা না, আমার অনেকগুলা সার্ভার আছে, আমার কয়েক হাজার সার্ভার আছে, আমি সিএমডিবি ইউজ করব, তাহলে আমরা সেটাও করতে পারি। So the configuration management database keeps a record of all the configuration changes made in the system and can reside in cloud or physical server. Okay? আচ্ছা, তারপরে Ansible cloud এর সাথে ইন্টিগ্রেট করে। Ansible supports numerous cloud application and makes provisioning cloud infrastructure very easy. Okay. এবং নাম্বার 8 হচ্ছে হোস্ট। হ্যাঁ, the hosts are connected to the Ansible system via secure SSH connection. So different networks can be managed together, giving each network separate access rights. হ্যাঁ, সো হোস্টের ব্যাপারটাও ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখি YAML ফাইলের মধ্যে আমাদের কি আছে। স্যার, সো এনি কোয়েশ্চেন? ছিল। হ্যাঁ স্যার, স্যার সিএমডিবিটা কি স্যার মানে বাই ডিফল্ট থাকে নাকি স্যার এটা লাইক প্লাগইনের মতো আমাদেরকে ইনস্টল করতে হয় যদি আমরা ইনভেন্টরি ইউজ করতে না চাই? রাইট, এটা প্লাগইনের মতো আমরা এটাকে কানেক্ট করতে পারি। সিএমডিবি হচ্ছে একটা আলাদা আলাদা কমপ্লিটলি একটা আলাদা এজেন্ট, এটা অ্যানসিবলের সাথে আসে না। ঠিক আছে? আচ্ছা স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার। ওকে ওকে, সো এখন আমাদের অ্যানসিবলটা আমরা ইউজ করি কিসের জন্য? অ্যানসিবলটা আমরা ইউজ করি বিকজ অফ অটোমেশন, রাইট? আমরা অটোমেশন কিভাবে করি? অটোমেশনটা করি হচ্ছে YAML এর মাধ্যমে। সো আমরা একটা YAML ফাইল তৈরি করি, সেই YAML ফাইল দিয়ে আমরা একটা YAML ফাইল দিয়ে আমরা অনেকগুলো কাজ, হ্যাঁ, আমরা অনেকগুলো সার্ভারে ডিপ্লয় করতে পারি। হ্যাঁ, সো YAML ফাইলটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়? YAML ফাইলটা লুকস লাইক দিস। দিস ইজ দ্য সিনট্যাক্স অফ YAML ফাইল। সো YAML ফাইল আমাদের শুরুতে 3টা ডট থাকে, 3টা ড্যাশ থাকে, রাইট? সো which basically indicates that that is a YAML file. আচ্ছা, তারপরে আমাদের প্লেবুকের একটা নাম থাকে, রাইট, নেম প্লেবুক। তারপরে আমাদের হোস্ট থাকে, তো বিকাম ইয়েস, হ্যাঁ, অর বিকাম ট্রু, হ্যাঁ, সো বিকাম ইউজার রুট, হ্যাঁ। সো আমি এই জিনিসগুলো আমরা একটা টাস্ক রান করার আগে এগুলোকে ডিফাইন করে নিতে পারি, হ্যাঁ। সো বাট মেইন জিনিসটা হচ্ছে হোস্ট, আমাদেরকে হোস্ট লাগবে এবং প্লেবুকের একটা নাম লাগবে। উই নিড আ নেম ফর দ্য প্লেবুক। ওকে, টাস্ক হচ্ছে কি? টাস্ক হচ্ছে আমরা যে কোনো ধরনের কাজ, যেমন এখানে কি লেখা আছে যে এনশিওর অ্যাপাচি ইজ অ্যাট দ্য লেটেস্ট ভার্সন, রাইট? সো উই নিড টু, এই YAML ফাইলটা কি করছে? YAML ফাইলটা দুইটা কাজ করছে। ইট ইজ ডুইং টু টাস্কস। এইটা একটা টাস্ক আর এইটা একটা টাস্ক, যে এনশিওর অ্যাপাচি ইজ রানিং। সো দেয়ার আর টু টাস্কস দ্যাট Ansible ইজ অ্যাকচুয়ালি ডুইং। হ্যাঁ, সো আমি এটাকে একটু আপডেট করি যে টাস্কটা আমি, এটাও একটা, সরি, এটাও একটা টাস্ক। This is also a task. সো আমাদের এখানে এই YAML ফাইলের মধ্যে কয়টা টাস্ক? দুইটা টাস্ক। একটা হচ্ছে এনশিওর অ্যাপাচি ইজ অ্যাট দ্য লেটেস্ট ভার্সন, রাইট? আর আরেকটা টাস্ক হচ্ছে এনশিওর অ্যাপাচি ইজ রানিং। সো টাস্কের ভিতরে কি থাকে? টাস্কের ভিতরে আমাদের মডিউল থাকে, হ্যাঁ। সো মডিউলের এক্সাম্পল হচ্ছে এপিটি,
সার্ভিস একটা মডিউল, ইয়াম একটা মডিউল, ফাইল একটা মডিউল, পিং একটা মডিউল। সো আমরা মডিউলগুলো ইউজ করে আমরা দেখব যে কি কি ধরনের মডিউল আমরা ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, সো সো মডিউলের ভিতরে তখন প্যারামিটার থাকে, যে প্যারামিটার হচ্ছে আমাদের নেম অফ দ্য মডিউল। নেম অফ দ্য মডিউল ইজ HTTPD, স্টেট হচ্ছে লেটেস্ট, রাইট? সার্ভিসের মধ্যে হচ্ছে নেম, স্টেট হচ্ছে স্টার্টেড, রাইট? সো আমরা যদি এই ওয়েবসাইটের অ্যাড্রেসে যাই, আমি যে এই ওয়েবসাইটটা র্যান্ডমলি পিক করেছি, লাইক আই গুগল যে টপ 100 Ansible মডিউলস। হ্যাঁ, সো লেট আস গো টু দিস লিংক। দেখেন এখানে আপনারা দেখতে পারবেন যে ফাইল মডিউলটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। হ্যাঁ, তারপর ইনক্লুড, টেমপ্লেট, কমান্ড, সার্ভিস, শেল, সেট ফ্যাক্ট, এপিটি, লাইন ইন ফাইল, কপি, ইয়াম। সো টপ 10 এর মধ্যে এই কয়েকটা মডিউল সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, রাইট? তো এখন আপনারা এটা আরো কিছু ওয়েবসাইট থেকে আপনারা মানে করে দেখতে পারেন, রিসার্চ করে দেখতে পারেন যে আপনাদের লেটেস্ট ইনফরমেশন কি। বাট এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের যে আমরা কি কি ধরনের মডিউল ইউজ করে থাকি। দ্যাটস অল। ওকে, এখন আমরা আমাদের ডেমো পার্টে চলে যাচ্ছি। আমাদের থিওরিটিক্যাল পার্ট ইজ ফিনিশড। সো এখন মোটামুটি আপনাদের একটা থিওরিটিক্যাল পার্টে ধারণাটা হয়ে গেছে। ইজ দেয়ার এনি কোয়েশ্চেনস? নো স্যার। সো আমাদের অ্যানসিবল এর জন্য আমাদের কি কি দরকার? হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, হোয়াট আর দ্য প্রিরিকুইজিটস ফর অ্যানসিবল? একটা সার্ভার লাগবে যেখানে অ্যানসিবল সার্ভার হিসেবে ইনস্টল করা থাকবে। প্লেবুক লাগবে যেগুলো আমরা এক্সিকিউট করব। ইনভেন্টরি ফাইল লাগবে যে সার্ভারগুলোতে আমরা আপডেটটা করব। আবার এসএসএইচ লাগবে। এসএসএইচ যেহেতু ওখানে কানেক্ট করার জন্য প্রোটোকলটা এসএসএইচ, সো ওটা কি জেনারেট করে যাতে কমিউনিকেট করতে পারে ওই অপশনটা ফ্যাসিলিটেট করতে হবে। সো এন্ড সো অন। আচ্ছা, আমাদের মেইন দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে এসএসএইচ লাগবে আর একটা হচ্ছে পাইথন লাগবে। দোজ আর দ্য টু রিকোয়ারমেন্টস ফর অ্যানসিবল। ঠিক আছে? সো এখন আমরা ডেমোতে সেটাই দেখব। ওকে, সো আমাদের ডেমোতে আমাদের তিনটা উবান্টু ইনস্ট্যান্স এডব্লিউএস এর স্পিন আপ করতে হবে, অথবা আমাদের তিনটা ভিএম বক্সে আমরা তিনটা মেশিন তৈরি করতে পারি অ্যানসিবল সেট আপ করার জন্য। সো আমি আজকে আপনাদেরকে EC2 ইনস্ট্যান্স দিয়েই জিনিসটা দেখাবো। ওকে, অলরাইট। সো আমি অলরেডি তিনটা মেশিন স্পিন আপ করে রেখেছি। একটা হচ্ছে অ্যানসিবল সার্ভার এবং আমরা দুইটা হোস্ট ইউজ করব, হ্যাঁ, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। ওকে, সো আমি টার্মিনালগুলো ওপেন করি। ওকে, সো আপনারা টার্মিনালটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। ওকে, ভেরি গুড। অলরাইট, সো নেক্সট আমরা আরেকটা পার্টি
আচ্ছা, এই টার্মিনালে পুরোটা দেখা যাচ্ছে এই ক্রস পর্যন্ত? জি স্যার, দেখা যাচ্ছে। আমাদের লাস্ট টার্মিনালটা আমরা ওপেন করি। ওকে, সো এই পাশে ডান পাশে যে দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনাল হচ্ছে আমার হোস্ট মেশিন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার মাস্টার মেশিন অথবা সার্ভার মেশিন। ওকে, সো আমার বাসায় মনে হয় কেউ আসছে, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি একটু দেখে আসি। হ্যাঁ, আমি একটু পজ করি। স্যার। জি স্যার। Okay, I'm back. All right. So আমরা প্রেজেন্টেশনে চলে যাই। সো আমাদের নেম ইউর ভিএমস অ্যানসিবল সার্ভার, আমরা যে কোনো নাম দিতে পারি। আমি এখানে নাম চুজ করেছি অ্যানসিবল সার্ভার, হোস্ট 1 and হোস্ট 2। হ্যাঁ, সো অ্যানসিবল সার্ভার, এনসি সার্ভার, হোস্ট 1 and হোস্ট 2। ওকে, অলরাইট। তারপর আমাদের কি করতে হবে? লগ ইন টু অল দ্য মেশিন। আমরা লগ ইন করলাম এবং আমরা রুটে চলে যাব। আমরা রুট ইউজার হিসাবে এটাকে ইউজ করব প্রত্যেকটা মেশিনকে, বিকজ আমাদের অ্যানসিবলে কিছু ফাইল আছে, সে ফাইলগুলোকে আমাদের আপডেট করতে হবে বা চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করতে গেলে আমাদের রুট প্রিভিলেজ লাগবে এবং আমাদের সুডো কমান্ডটা বারবার ইউজ করতে হবে না। সো রুট ইউজারে যাওয়ার জন্য কমান্ডটা কি? সুডো -i। দেখ, আমি রুটে চলে গেছি। হ্যাঁ, সুডো -i, সুডো -i।
অলরাইট, নেক্সট আমরা sudo apt-get update। তো আমরা apt-get update অথবা apt update। আমরা লেটেস্ট প্যাকেজটা ডাউনলোড করব apt আপডেট দিয়ে, রাইট? সো আমাদের সার্ভার মেশিনে ডান, আমার হোস্ট মেশিনে ডান। তারপরে আমরা কি করছি, তারপরে হচ্ছে অন ইউর অ্যানসেবল সার্ভার ইনস্টল অ্যানসেবল। ওকে, সো আমাদের অ্যানসেবল ইনস্টল করার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে apt-get install ansible, দ্যাটস ইট। এখন আমরা অ্যানসেবল এজেন্টটাকে ডাউনলোড করব, বা অ্যানসেবল পুরো মেশিনটাকে আমরা ডাউনলোড করব। ওকে, সো এটা ডাউনলোড হতে থাকুক। এই যে দেখেন আপনারা পাইথন ইনস্টল হচ্ছে, সো অটোমেটিক্যালি পাইথন 3 প্যাকেজ সে নামায় ফেলে। ওকে, এখানে পাইথন ইনস্টল হতে থাকুক। আমরা নেক্সট কি কমান্ড ইউজ করতে হবে সেটা দেখি। নেক্সট কি করতে হবে, সো নেক্সট হচ্ছে আমাদেরকে এসএসএইচ কানেকশন, যে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে একটা এসএসএইচ কানেকশন এস্টাবলিশ করতে হবে উইথ দ্য মাস্টার, রাইট, উইথ দ্য সার্ভার। সো সেটার জন্য আমরা এসএসএইচটাকে ইনস্টল করব। সো এসএসএইচটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে একটা এসএসএইচ কি জেন, এই কমান্ডটা দিয়ে আমরা এসএসএইচ কি পেয়ারকে ইনস্টল করব। সো ওয়াই ডু উই নিড দিস, বা এসএসএইচ কি পেয়ার এটার ইয়াটা কি, এটার কনসেপ্টটা কি। কনসেপ্টটা আমি আপনাদেরকে একটু বুঝাই। কনসেপ্টটা হচ্ছে ভেরি সিম্পল। আমাদের একটা মাস্টার কি থাকবে এবং একটা প্রাইভেট কি থাকবে। একটা, সো মাস্টার কি আমরা প্রাইভেট কি বলি, এবং আমাদের একটা পাবলিক কি থাকবে, রাইট? সো লেটস সে এটা আমাদের একটা অ্যাপার্টমেন্ট। আচ্ছা, তো এখন অ্যাপার্টমেন্টে ঢোকার জন্য উই হ্যাভ আ গেট। সো গেটে আমাদের ঢুকতে কি লাগে, উই নিড আ কি, একটা চাবি লাগে, রাইট? সো বাড়িওয়ালা যে সে ডিসাইড করেছে যে মাস্টার অর আমরা বলতে পারি ল্যান্ডলর্ড, হ্যাঁ, তার কাছে একটা মাস্টার কি আছে, রাইট? সো সে বাসাটাকে, তার বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্ট 1, অ্যাপার্টমেন্ট 2, 3 and 4। সো সে টেনেন্টকে ভাড়া দিবে, রাইট? সো দের আর লট অফ টেনেন্টস। সো টেনেন্টকে সে ভাড়া দিবে। এখন টেনেন্টকে সে যদি ভাড়া দেয়, তাহলে টেনেন্টকে তাকে একটা চাবি দিতে হবে। তো এই চাবিটা হচ্ছে আমার পাবলিক, এবং এই চাবিটা কিছুই না, এই মাস্টার কি এর একটা মাস্টার কি অথবা প্রাইভেট কি, এটার একটা কপি, আর কিছুই না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো আমার
এক একটা সার্ভার, আমি যদি এক একটা অ্যাপার্টমেন্টকে এক একটা সার্ভার মনে করি, তো আমার এক একটা সার্ভারের জন্য আমাকে এক একটা চাবির কি দিতে হবে। আমার এখানে 4টা সার্ভার বা 4টা অ্যাপার্টমেন্ট আছে। আমি যদি এটাকে এয়ারবিএনবি তে ভাড়া দিই, সো আমার এখানে টেনেন্ট আসছে, টেনেন্ট এখানে 2 দিন থাকতেছে, 3 দিন থাকতেছে, বা 10 দিন থাকতেছে, বা 15 দিন থাকতেছে। সো হোয়াট এভার ডেজ সে এখানে রিসাইড করবে, তার কাছে এই পাবলিক কিটা থাকবে, রাইট? সে যখন চলে যাবে তখন পাবলিক কিটা টেনেন্ট তার কাছ থেকে নিয়ে যাবে, রাইট? সো এবং ল্যান্ডলর্ড সে তার মাস্টার কি দিয়ে তার প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে সে অ্যাক্সেস করতে পারবে, সে ঢুকতে পারবে। তার মানে নতুন একজন টেনেন্ট আসার আগে সে অ্যাপার্টমেন্টে ঢুকে অ্যাপার্টমেন্টটাকে ক্লিন করছে, অ্যাপার্টমেন্টটা সবকিছু সেট আপ করছে, হ্যাঁ। সো তার অ্যাক্সেস আছে পুরো অ্যাপার্টমেন্টেই, রাইট? কিন্তু যে টেনেন্ট সে যখন ঢুকবে তখন তার হয়তো সে নাম্বার 1 টেনেন্ট, হ্যাঁ, তার শুধু নাম্বার 1-এ অ্যাক্সেস থাকবে, কিন্তু অন্যগুলোতে অ্যাক্সেস থাকবে না, রাইট? সো এটাই হচ্ছে প্রাইভেট এবং পাবলিক কি এর কনসেপ্ট। ওকে, সো ইন কেস অফ আওয়ার মেশিনস আমরা একটা ডিজিটাল কি ইউজ করব, রাইট? এবং সেটাকে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা এসএসএইচ কি জেন দিয়ে আমরা কিটা তৈরি করব। সো আমাদের এখানে Ansible has been installed. আচ্ছা, এখন আমরা দেখি Ansible dash version Ansible 2.9.6 এবং পাইথন মডিউল দেখা গেছে যে আমাদের Ansible ইনস্টল হয়ে গেছে। ওকে, অলরাইট, নাও কিন্তু আমরা এই দুইটা সার্ভারে Ansible ইনস্টল করিনি, কারণ আমাদের Ansible হচ্ছে এজেন্টলেস, হ্যাঁ, আমরা এখানে কোনো Ansible ইনস্টল করব না। বাট হাউএভার এখানে আমরা একটা এসএসএইচ কি আমাদেরকে দিতে হবে, আমাদের এই টেনেন্টকে একটা এসএসএইচ কি দিতে হবে। ওকে, সো আমি এসএসএইচ ড্যাশ কিজেন, আমি যখন এই কমান্ডটা টাইপ করছি তখন আমার কিছু অপশন আসবে, এন্টার ফাইল ইন উইচ টু সেভ দ্য কি, আমার এগুলো সব এন্টার দিয়ে আমি ডিফল্ট, আমি এখানে কোনো নাম টাম কিছুই দিব না, হ্যাঁ। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এলএল এই কমান্ডটা দিব। এই কমান্ডটা দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ডাইরেক্টরি তৈরি হয়েছে, Ansible ডাইরেক্টরি, এবং এসএসএইচ একটা ডাইরেক্টরি আছে, এটা বাই ডিফল্ট থাকে, হ্যাঁ। সো আমার এখানেও যদি আমি এলএল দেই, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো Ansible নাই, কিন্তু একটা এসএসএইচ আমার ফোল্ডার আছে, একটা হিডেন ফোল্ডার আছে। সো হিডেন ফোল্ডারটাকে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, ওকে, সো আমরা এখন এই কমান্ডটা টাইপ করতে হবে আমাদেরকে মাস্টারে, সেটা হচ্ছে cat.ssh/id_rsa pub। তাহলে আমরা মাস্টার কিটা যে আমরা জেনারেট করলাম সেই মাস্টার কি এর আমরা প্রিন্ট আউটটা পাবো। আচ্ছা, একজন বোধহয় আনমিউট হয়ে আছেন, আপনারা একটু কাইন্ডলি মিউট করবেন প্লিজ। ওকে, .sshid_rsa.pub, এই যে আমরা কিটা পেয়ে গেলাম। সো এখন আমরা কি করব, এখন আমরা হোস্ট নোডে যাব। ইন অল দ্য হোস্ট নোডস টাইপ দ্য কমান্ড vim ssh authorized key। সো আমরা যদি ssh এর মধ্যে ঢুকি, যে আমরা যদি ssh এর মধ্যে কি আছে সেটা দেখি, আমরা তাহলে ll.ssh/ এই যে অথরাইজড কি নামে একটা ফাইল আছে এখানে, রাইট? সে অথরাইজড কিটা হচ্ছে এজেন্টের চাবি, হ্যাঁ, সরি, আমার হোস্টের চাবি, হ্যাঁ। তো হোস্টের চাবির সাথে আমাদের কি বলে সার্ভারের চাবিটা আমরা অ্যাড করে দেবো এখন, রাইট? সো এখন
আমরা যেটা টাইপ করব সেটা হচ্ছে ssh vim .ssh/id_rsa.pub এই একই সেম জিনিস, রাইট? এখানে তো কিছু আসছে না, রাইট? এটা কি অথরাইজড কি হবে না? সরি, অথরাইজ কি হবে, ইউ আর রাইট। So .ssh/authorized key. There we go. এখন আমরা সিম্পলি আমাদের সার্ভারে যে কিটা আমরা জেনারেট করলাম কেবল, এই কিটা আমরা এখানে ইনসার্ট করে দিব। এই যে চাবিটা ওকে দিয়ে দিলাম। স্যার আমার এখানে হোস্টের এখানে আপনার মানে কি পেস্ট করার আগে যে মানে লেখাগুলো ছিল ওইটা সম্ভবত আরেকটা কি আমি জানি না, ওইটা আমার এখানে কিন্তু নেই। আপনার কোথায় নেই? মানে আমার হোস্টে আপনার যে অথরাইজড কি এর মধ্যে একদম ফাঁকা ছিল, দেন পর আমি আমার যে যে পাবলিক কি টাইম মাত্র জেনারেট করলাম সেটা পেস্ট করতে হবে। বাট আপনার এখানে পেস্ট করার পূর্বে সম্ভবত আরেকটা কি ছিল, সেটা কি মানে এরকম পাবলিক কি নাকি অন্য একটা কিছু যেটা মানে ম্যান্ডেটরি থাকাটা? সেটা কি সার্ভারের কথা বলছেন নাকি হোস্টের কথা বলছেন? যে কোথায় হোস্টের কথা বলতেছি স্যার। হোস্টের কথা। হোস্টে কোডটা নাই আপনার? এই যে id.id_rsa.pub এটা নাই? এটা তো স্যার মানে আমি তো মানে এটা তো আমরা তো আমাদের যে আমরা পেস্ট করতে ভাই চাই স্যারের ওইটা হচ্ছে যে আপনার এডব্লিউএস এর, তো এই জন্য ওইটার আলাদা একটা আরএসএস কি আগেই তৈরি করে নিছিল সেটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার যখন আমি একটা মেশিন স্পিন আপ করি তখন আমার এই ফোল্ডারটা অলরেডি আগে থেকে তৈরি হয়ে থাকে। authorize_keys, ওকে। সো আমি একই কাজ সেকেন্ড নোডে করব। ইনসার্ট, আমি কিটা পেস্ট করে দিব, দ্যাটস ইট, ডান। wq, অলরাইট। সো এখন আমার এখানে SSH এস্টাবলিশ হয়েছে কিনা এটা আমি কিভাবে দেখব? আমি এটা চেক করতে পারি by typing SSH and the IP address. Yes, আমাকে আমরা যখনই অ্যানসেবলে যে কোনো হোস্ট আমরা যদি অ্যাড করি তখন আমাদেরকে এটা একবার করতে হবে। একবার করলে তারপরে উই আর ডান। এখন দেখেন আমার আইপি অ্যাড্রেসটার আগে কি ছিল 126, রাইট? এটা ছিল আমার সার্ভারের আইপি অ্যাড্রেস। এখন এটা চেঞ্জ হয়ে গেছে কততে? 145 এ। 145 হচ্ছে আমার হোস্টের আইপি অ্যাড্রেস, রাইট? সো আমি যদি এখন ফর এক্সাম্পল হোস্টে একটা ফাইল ক্রিয়েট করি, যেমন vim text.txt, এক্সাম্পল। আমি যদি এখানে চেক করি এখন এলএল দিয়ে, এই যে দেখেন আপনার text.txt চলে আসছে, রাইট? আমি যদি text.txt কে ক্যাট করি এখন text.txt, দেন এই যে এক্সাম্পল। সো আমি এখন কি করছি, আমার মাস্টার মেশিন থেকে আমি আমার হোস্ট মেশিনে কিছু চেঞ্জেস করতে পারছি বাই ডুইং ssh কমান্ড। লগ আউট। তো আমি টেস্ট করে দেখলাম যে আমার এসএসএইচটা কানেক্টিভিটি কাজ করছে কিনা। আমি সেম কাজ করব এই আইপি অ্যাড্রেসের সাথে বা আমার সেকেন্ড যে হোস্ট সেটার সাথে। SSH and then my IP address. Yes. Okay. এই যে আমার IP address চেঞ্জ হয়ে গেল 137 এ, রাইট? সো অল গুড। আমি এখান থেকে
এপিটি আপডেটও রান করতে পারি, বাট আমার এখন সেটা রান করার দরকার, আমি এখান থেকে যে কোনো কমান্ড রান করতে পারি, হ্যাঁ, বিকজ আই হ্যাভ কমপ্লিট অথরিটি ওভার মাই হোস্ট মেশিনস। আমি জাস্ট লগ আউট করলাম। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন এখানে, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি যখনই মেশিন অ্যাড করব তখনই আমাকে সবসময় এই কাজটা করতে হবে কিনা। হ্যাঁ, সো এটার উত্তর হচ্ছে যে আপনার এটা আমরা যেহেতু ডেমো দেখাচ্ছি, ডেমো দেখানোর কারণে আমাদেরকে এসএসএইচ কানেকশনটা এস্টাবলিশ করতে হচ্ছে, কিন্তু প্রোডাকশন এনভায়রনমেন্টে যেটা হয় যে আমার একটা অ্যানসিবল সার্ভারের আন্ডারে যদি অনেকগুলো হোস্ট থাকে, তাহলে অ্যানসিবল সার্ভারের কনফিগারেশন অনুযায়ী হোস্ট অটোমেটিক্যালি সেটা বেকড ইন থাকে আমার অপারেটিং সিস্টেমের মধ্যে পাবলিক কিটা। হ্যাঁ, সো তখন অ্যানসিবল সার্ভার ডাইরেক্টলি সেটাকে ই করতে পারবে, কানেক্ট করতে পারবে। সো এখন আমি যেহেতু একবার ইয়েস দিয়েছি, রাইট, এখন আমি যদি আবার এসএসএইচ করি ফর এক্সাম্পল আমার সার্ভার থেকে, হ্যাঁ, আমি যদি আবার এসএসএইচ করি আমাকে কিন্তু আর ইয়েসটা দিতে হচ্ছে না, আমি ডাইরেক্টলি কানেক্ট করতে পারছি। কিন্তু ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট দিস ইজ নট হাউ ইটস ডান। হ্যাঁ, এটা শুধু আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা করলাম। ওকে, আপনাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে এই পাবলিক কিটা অলরেডি এক্সিস্ট করবে মেশিনের মধ্যে। সো আপনারা যখনই আপনাদের সার্ভার সেটে নতুন একটা মেশিন অ্যাড করবেন তখন অলরেডি ওই কিটা সে পেয়ে আসবে। হ্যাঁ, সো তখন সার্ভার মেশিন ডাইরেক্টলি সে কানেক্ট করতে পারবে। ওকে, সো আমাদের ইসে ফেরত যাই, এই যে সো ফ্রম অ্যানসিবল SSH টু অল দ্য নোডস দেন লগ আউট, এই কাজটা আমরা করলাম দুইটা সার্ভারের জন্য, রাইট? অলরাইট, সো মুভিং অন। ওকে, এখন আমরা হোস্টকে কনফিগার করব। অ্যাজ রুট ইউজার দ্য হোস্ট ফাইল ইজ আন্ডার etc ansible hosts। হ্যাঁ, সো আমরা হোস্ট ফাইলটাকে এখন কনফিগারেশন করব। তো আমরা হোস্ট ফাইল নিয়ে একটু আগে কথা বলেছিলাম, রাইট? মনে আছে যে এই যে ইনভেন্টরি ফাইল, সেই ইনভেন্টরি ফাইলটা কোথায়, ওয়্যার ইজ ইট? সেই ইনভেন্টরি ফাইলটা হচ্ছে আমার হোস্ট মেশিনে, সরি আমার সার্ভার মেশিনে। হ্যাঁ, সো আমি যদি আবার এলএল দিই তাহলে সরি, এটা হচ্ছে আমার ইটিসি অ্যানসিবল একটা ফোল্ডার আছে, ইটিসি একটা ফোল্ডার আছে আমার। আপনারা তো লিনাক্সের ফাইল সিস্টেম সম্বন্ধে জানেন, রাইট? সো ইটিসি একটা ফোল্ডার আছে, সেই ইটিসি ফোল্ডারের মধ্যে আমার যত অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশন ইনফরমেশন গুলো ইটিসি ফোল্ডারের মধ্যে থাকবে। সো আমি ইটিসি ফোল্ডারে যদি ইয়া করি, সার্চ করি ls etc, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে Ansible has been installed, Ansible এখানে আছে। তো আমরা যদি ll/etc Ansible টাইপ করি তাহলে কি হবে, আমরা যে হোস্ট একটা ফাইল আমাদের Ansible ডিরেক্টরির মধ্যে আছে। সো আমাদের কিন্তু Ansible এর দুইটা ডিরেক্টরি আছে। হ্যাঁ, একটা ডিরেক্টরি হচ্ছে আমার ইটিসির মধ্যে, আরেকটা ডিরেক্টরি হচ্ছে কোথায়, আরেকটা ডিরেক্টরি হচ্ছে আমার .ansible। হ্যাঁ, সো এই দুইটাই আমাদের কাজে লাগবে, দুইটাই আমাদের প্রয়োজন। সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে একটা .ansible ফোল্ডার আর একটা হচ্ছে etc/ansible ফোল্ডার। ওকে, সো এখন আমরা এটাকে এডিট করব। সো vim etc ansible, oh sorry, Ansible host, there you go. So এটা হচ্ছে আমার হোস্ট ফাইল, রাইট? সো হোস্ট ফাইলের মধ্যে আমার কিছুই নাই, এখানে শুধু কমেন্ট আউট করা আছে, কমেন্ট আউট করে কিভাবে হোস্ট ফাইল এডিট করতে হয় সেটা এখানে লেখা আছে। হ্যাঁ, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আমরা হোস্ট ফাইলের মধ্যে এখন কি দিব? ক্যান এনিবডি গেস হোস্ট ফাইলের মধ্যে আমরা কি দিব এখন? আইপি গুলো দিব আমরা। রাইট, আমরা হোস্ট ফাইলের মধ্যে এই আইপি গুলা ঢুকাই দিব। এই আইপি গুলাকে যদি না ঢুকাই তাহলে Ansible আমার হোস্ট ফাইলকে
সেটা সে জানতে পারবে না, রাইট? তার মানে একজন বাড়িওয়ালা যখন তার অ্যাপার্টমেন্ট এয়ারবিএনবি করছে, কাউকে ভাড়া দিচ্ছে, তার ফোন নাম্বারটা সে রাখতেছে, রাইট? তার সাথে যাতে কমিউনিকেট করতে পারে, আমরা সেই ফোন নাম্বারটা ডায়েরির মধ্যে লিখে রাখছে সে, এই দিস ইজ দ্য ডায়েরি। আমি সেটাকে সেভ করলাম। ওকে, এখন আমার হোস্ট ফাইল হ্যাজ বিন কনফিগার্ড। ওকে, সো আমি আইপি অ্যাড্রেসটা আইপি ফরম্যাটে দিতে হবে না ডট লিখে? আপনি আইপি ফরম্যাটও দিতে পারেন বা এভাবে জাস্ট ডাইরেক্টলি কপি করে দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, নেক্সট আমরা এখন অ্যাডহক কমান্ড ইউজ করব। হ্যাঁ, আমরা যেহেতু এখন হোস্টের পেয়ে গেছি, আইপি অ্যাড্রেস পেয়ে গেছি, রাইট? সার্ভার নোজ দি আইপি অ্যাড্রেস অফ দ্য হোস্ট, আমাদের ইনভেন্টরি ফাইলে চলে আসছে। এখন আমরা পিং মডিউলটা ইউজ করব। হ্যাঁ, সো আমরা আমাদের প্রথম অ্যাডহক কমান্ডটা এখন আমরা চালাবো। সো আমি এটাকে এক্সপ্যান্ড করি, বিকজ আমাদের এখন হোস্ট ফাইলের প্রয়োজন বা হোস্ট সার্ভারের এখন আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, সো আমরা অ্যানসিবল, ও হ্যাঁ আমাদের একটু প্রয়োজন আছে বিকজ আমরা পিং করব যেহেতু। সো অ্যাডহক কমান্ড কিভাবে ইউজ করতে হয়? অ্যাডহক কমান্ড হচ্ছে অ্যানসিবল, জাস্ট লাইক কুবারনেটিস অর ডকার। আমরা যখন ডকার ইউজ করি তখন ডকার লিখি, রাইট? আমরা যখন কুবারনেটিস ইউজ করি আমরা কি কমান্ড ইউজ করি? kubectl। ভেরি গুড, kubectl। সো আমরা অ্যানসিবলের সময় অ্যানসিবল ইউজ করব। সো অ্যানসিবল, তারপরে আমাদের কি দিতে হবে? আমাদেরকে অ্যানসিবল আমরা কাকে দিচ্ছি? অ্যানসিবল মানে হু আর উই পাসিং দিস টু? আমরা তো অ্যাডহক কমান্ড একটা সার্ভারকে পুশ করতেছি, রাইট? সো আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেসটা লাগবে অথবা সার্ভারের নামটা লাগবে। এখানে আমি হোস্টও দিতে পারি, যে হোস্ট 1 অথবা হোস্ট 2। হ্যাঁ, বাট আমার হোস্ট 1 হোস্ট 2 ভাবে ডিফাইন করা নাই, আমার শুধু আইপি অ্যাড্রেসটা আছে। হ্যাঁ, তো অ্যানসিবল আইপি অ্যাড্রেস, তারপরে আমরা -m পিং। সো আমার পিং হচ্ছে মডিউল। সো -m মানে হচ্ছে আমি মডিউলটা ইউজ করছি। আমি কোন মডিউল ইউজ করব? পিং মডিউল ইউজ করব। সাকসেস, তার মানে আমি পিং করতে পারছি। সো পিং পং, আমার রিপ্লাই হচ্ছে পং। সেম জিনিস আমি করছি আমার সেকেন্ড সার্ভারের সাথে। সো অ্যানসিবল আইপি, তারপর -m এন্ড দেন আমার মডিউলের নাম হচ্ছে পিং। সো আমি দুইটাতেই সাকসেস পেলাম, তার মানে আমার সোফার আমার সেটআপ ইজ কমপ্লিট। হ্যাঁ, সো এখন আমরা আরেকটা অ্যাডহক কমান্ড ইউজ করব। হ্যাঁ, সো আমরা এখন অ্যানসিবলটাকে ইউজ করতে পারবো, রাইট? তো আপনাদের সেটআপ হচ্ছে এই পর্যন্ত আপনারা যদি সাকসেসফুল হন, দ্যাট মিনস আপনাদের অ্যানসিবল সেটআপ হয়ে গেছে। আচ্ছা, সো ক্রিয়েট আ নিউ ইউজার বাই ইউজিং ইউজার মডিউল। ওকে, সো আপনার ইউজার মডিউল হচ্ছে আমাদের আরেকটা মডিউল। আমরা সেই ইউজার মডিউল দিয়ে আমরা একটা ইউজার তৈরি করব মাস্টার মেশিনের জন্য, রাইট? আমাদের মাস্টার মেশিনে হচ্ছে কি বলে, উবান্টু ইজ এ ইউজার, রাইট? আমরা এখন আরেকটা ইউজার তৈরি করব। ওকে, সো অ্যানসিবল আমরা সার্ভার কি বলে হোস্ট মেশিন নাম্বার 1 এ -m ইউজার, তারপরে -a নেম ইকুয়ালস টু ডেমো ইউজার, স্টেট ইকুয়ালস টু প্রেজেন্ট। আচ্ছা, সো -a মানে কি বলতে পারেন আপনারা? হোয়াট ইজ -a? -a মানে হচ্ছে অ্যাট্রিবিউট।
সো আমার এক একটা মডিউলে অ্যাট্রিবিউট থাকে, দেয়ার আর লট অফ অ্যাট্রিবিউটস। হ্যাঁ, সো আমি এখানে অ্যাট্রিবিউটের মধ্যে আমি নামটা পাস করছি, যে নামের একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, যে নামের ভ্যালু হচ্ছে ডেমো ইউজার এবং স্টেট হচ্ছে প্রেজেন্ট। ওকে, অলরাইট, দেয়ার চেঞ্জড। সো আমার যখন একটা চেঞ্জ হবে বা একটা আমি চেঞ্জ ক্রিয়েট করব, তখন আমার ইয়েলো হয়ে যাবে। হ্যাঁ, আমার যদি কোনো এরর হয়, ফর এক্সাম্পল আমি যদি এখানে কোনো ভুল করি, আমি যদি আইপি অ্যাড্রেস ভুল করি, এখানে আইপি অ্যাড্রেস আমি এখানে লিখলাম 6, হ্যাঁ, সো তখন আমার পিঙ্ক অথবা রেড কালারে একটা প্রিন্ট আউট আসবে, দ্যাট মিনস সামথিং ইজ রং। সো আমি একটা ইউজার অ্যাড করলাম এখন এটা দিয়ে। ওকে, সো নেক্সট কত নাম্বার স্লাইডে আছে? 18 19 নাম্বার। ওকে, সো চেক ইফ ডেমো ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড ইন হোস্ট। এখন আমি হোস্টে চেক করব আইডি ডেমো ইউজার দিয়ে যে আমার ডেমো ইউজার তৈরি হয়েছে কিনা। এই যে আমার ডেমো ইউজার তৈরি হয়ে গেছে। অলরাইট, আচ্ছা, এখন আমরা আরেকটা অ্যাডহক কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে ফিঙ্গার। আমরা একটা এপিটি মডিউল আমরা ইউজ করব। এপিটি মডিউলটা হচ্ছে ফিঙ্গার। হ্যাঁ, ফিঙ্গার নামে আমরা একটা অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করব। সো Ansible দেন আইপি অ্যাড্রেস, আমি এটা হোস্ট 1 এ ইনস্টল করব, and then -m apt a, নেম হচ্ছে ফিঙ্গার, স্টেট হচ্ছে প্রেজেন্ট, ক্যাশ ট্রু। ওকে, সো বোঝা গেছে? আমি Ansible তারপরে আইপি অ্যাড্রেস দিচ্ছি অ্যাডহক কমান্ডে, তারপরে আমার মডিউল নামটা দিচ্ছি যে আমি কোন মডিউলটা পাস করছি। হ্যাঁ, এর আগে আমি ইউজার মডিউল পাস করেছি, তার আগে আমি পিং মডিউল পাস করেছি, রাইট? এখন আমি এপিটি মডিউল ইউজ করছি, তো এপিটি দিয়ে আমি একটা প্যাকেজ ইনস্টল করতে পারি। তো আমার অ্যাট্রিবিউটের মধ্যে প্যাকেজের নাম কি? প্যাকেজের নাম হচ্ছে ফিঙ্গার। আর স্টেটটা কি? স্টেট হচ্ছে প্রেজেন্ট, এবং আপডেট ক্যাশ এটা হচ্ছে আমার এপিটির অ্যাট্রিবিউট। আপডেট ক্যাশ ইকুয়ালস টু ট্রু। ওকে, সো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, ইট উইল টেক এ লিটল টাইম। সো আমরা নেক্সট স্টেপটা কি সেটা দেখতে পারি, যে এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে মানে কি? কোনটা? প্রেজেন্ট আপডেট ক্যাশ ট্রু। আচ্ছা, সেটা আমি বুঝাচ্ছি, সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। হ্যাঁ, চেক অন দ্য হোস্ট মেশিন ইফ ফিঙ্গার ওয়াজ ইনস্টলড বাই টাইপিং ফিঙ্গার। ওকে, সো আমাদের এটাকে আমরা রান করতে দেই। ওকে, সো এটা ইনস্টল হতে থাকুক। এপিটি এই যে ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে একটু সাইডে সরাই দিই। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ইয়েলো মানে আমার there was a change, one change was made। হ্যাঁ, সো এখানে আমার এই যে ডিসকভার ফ্যাক্টস, ক্যাশ আপডেট টাইম, চেঞ্জ ট্রু, হ্যাঁ, অল দিস থিংস আমি আই ক্যান রিড, রাইট? সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার হোস্ট মেশিনে চেক করে দেখব যে ওয়েদার ক্লিয়ার আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়েছে কিনা। সো আমি কি মডিউল পাস করেছিলাম লাস্ট কমান্ডে? ফিঙ্গার। ফিঙ্গার। ফিঙ্গার কি করে আপনাদের? ডু ইউ গাইজ নো যে হোয়াট ডাজ ফিঙ্গার ডু? লগইন ইউজার দেখায়। রাইট, ভেরি গুড। সো দেখেন, আপনার লগইন ইউজার হচ্ছে উবান্টু। যে ইউজার লগইন হয়েছে, সো আমার উবান্টু ছিল, লাইক আমি যদি এখন এক্সিট করি, কি বলে, আমি ইসে কিভাবে যাব?
লগ আউট, এই যে উবান্টু, ঠিক আছে। আচ্ছা, সো আমার ফিঙ্গারটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে উবান্টু, হ্যাঁ। সো এখন গুগল লিস্ট অফ অল অ্যানসিবল মডিউলস, এখন আমরা অ্যানসিবল মডিউল সম্বন্ধে আর একটু ডিটেল শিখি, হ্যাঁ। সো গুগল অ্যানসিবল মডিউল লিস্ট। আচ্ছা, অ্যানসিবল মডিউল লিস্টে আমরা গুগল করলে প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অল মডিউলস docs.ansible.com। সো আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে এখন আমরা দেখি যে আমাদের কি কি মডিউল আছে এখানে, হ্যাঁ। সো আমাদের মডিউলগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে অল মডিউলস, ক্লাউড মডিউলস, ক্লাস্টারিং মডিউল, হ্যাঁ। সো ফাইল মডিউলে যাই, আচ্ছা। সো আমরা কি রান করলাম, আমরা ফিঙ্গার রান করলাম, রাইট। সো আমরা অল মডিউলসে যাই, এপিটি থেকে রান করেছি, বেসিক্যালি এপিটি থেকে ইনস্টল করেছি। সো এই যে আমার এপিটি কি করে, এপিটি হচ্ছে ম্যানেজেস এপিটি প্যাকেজেস। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এপিটিটা কি করে। এপিটি হচ্ছে যে manages apt packages such as Debian and Ubuntu, right? The below requirements are needed on the host that executes this module. হ্যাঁ, আমার apt পাইথন লাগবে আর হচ্ছে পাইথন 3 লাগবে। অলরাইট, সো এখানে হচ্ছে আমার এই অ্যাট্রিবিউটগুলো, এই যে আমি অ্যাট্রিবিউটগুলো পাস করলাম আমার সার্ভারে। এই যে এপিটি নেম, স্টেট, ক্যাশ আপডেট, হ্যাঁ, এগুলো যে পাস করলাম সেগুলা আমি এখানে পাবো। সো নেম কোথায়, এই যে নেম। সো নেম হচ্ছে একটা কি, ইটস এ স্ট্রিং ভ্যালু, হ্যাঁ। সরি, নেম হচ্ছে আমার প্যাকেজের নেম, যে আমি কি নেম ইউজ করছি, লিস্ট অফ প্যাকেজ নেমস লাইক ফু, হ্যাঁ। সো এই যে এপিটি, হ্যাঁ। সো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে। তারপর আমি কি ইউজ করেছি, আমি ইউজ করেছি স্টেট। সো স্টেটটা কি, স্টেটটা হচ্ছে আমার যে চয়েসগুলো আছে, যে প্রেজেন্ট, আমাকে এই স্টেটটা দেখাতে হবে এখানে, হ্যাঁ। সো ইন্ডিকেটস দ্য ডিজায়ার্ড প্যাকেজ স্টেট, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার ক্যাশ আপডেট, এই যে ক্যাশ ভ্যালিড টাইম, সরি এটা কি, ক্যাশ আপডেট ক্যাশ, আপডেট ক্যাশ, এই যে আপডেট ক্যাশ, আপডেট ক্যাশ ইয়েস অর নো, রান দি ইকুইভ্যালেন্ট আপডেট বিফোর অপারেশন। সো আমার এইটা আমি কেন ইউজ করছি, এটা হচ্ছে যে আমি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আমি কম্পিউটারকে রিস্টার্ট দেই না অ্যাপ্লিকেশনটাকে রান করার জন্য, কিছু কিছু ক্ষেত্রে আমাকে দিতে মানে হয়। লেটেস্ট প্যাকেজটা এটা নিচ্ছে আগে, আগে অ্যাপ আপডেট দিয়ে তারপরে লেটেস্টটা নিচ্ছে। আমি ক্যাশটাকে আপডেট করছি সো দ্যাট কম্পিউটার জানতে পারে বা আমার মেশিন জানতে পারে যে নতুন একটা অ্যাপ্লিকেশন আপডেট হয়েছে। সো দেখেন এখানে আমি যে কোনো, এই ওয়েবসাইট থেকে আমি যে কোনো মডিউল, সেটা ডিটেল কি কি আমার অপশন আছে, সেই অপশনগুলো এবং অপশনের করেসপন্ডিং এক্সপ্লেনেশন, সেগুলো আমি সব দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ। তো আমি এপিটি ইউজ করলাম, তারপরে আমরা আর কি কি ইউজ করলাম, পিং ইউজ করেছি, পিং, তারপরে ইউজার করেছি, তারপরে ইউজার ইউজ করেছি, রাইট, ড্যাশ এম ইউজার। সো আমরা যদি ব্যাক করি তাহলে সেম ওয়ে আমরা ইউজারটাও পাবো এখানে। আমরা এখানে সার্চ করতে পারি অ্যাকচুয়ালি যে ইউজার, আচ্ছা এখানে আসছেন। সো ইউজারটা হচ্ছে আমাদের সিস্টেম মডিউল, এই যে ইউজার সিস্টেম মডিউল, হ্যাঁ। সো ইউজারটা হচ্ছে ম্যানেজেস ইউজার অ্যাকাউন্টস এন্ড देयर অ্যাট্রিবিউটস। সো ইউজার অ্যাকাউন্টে আমরা কি করেছিলাম, নেম এবং স্টেট, এই যে আপনি এখানে নেম পাবেন এবং স্টেট পাবেন, এই যে স্টেট।
তো এখন বোঝা গেছে যে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, রাইট? সো আমি এটার একটা লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো আপনারা যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো আপনারা একটা একটা করে এভাবে আপনারা ই করতে পারেন, সার্চ করে দেখতে পারেন, এবং সেই মডিউলগুলো কিভাবে রান করতে হবে সেগুলো সব এক্সাম্পল আপনারা এই ওয়েবসাইটে দেখতে পারেন। ওকে, সো লেট আস গো ব্যাক। সো আমরা এপিটি ফিঙ্গারটা আমরা ইনস্টল করলাম এবং আমরা গুগল করে দেখলাম যে আমরা কি কি মডিউল ইউজ করতে পারি। সো এখন মডিউলের কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার? জি, ওকে, ভেরি গুড। সো নেক্সট, ক্রিয়েট এন্ড এক্সিকিউট এ প্লেবুক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্লেবুক তৈরি করব। সো সেটা শুরু করা যাক। ওকে, সো আমাদের প্লেবুক তৈরি করতে হলে আমাদেরকে, আমরা যে কোনো ডাইরেক্টরি থেকে করতে পারি, একটা প্লেবুক তৈরি করতে পারি, অ্যানসিবল সেটাকে পিক আপ করবে। কিন্তু ফর বেস্ট প্র্যাকটিস আমরা অ্যানসিবল যেখানে ইনস্টল করা আছে সেই ডাইরেক্টরিতে আমরা যাব। সো সিডি অ্যানসিবল। আচ্ছা, তারপরে আমরা একটা প্লেবুক তৈরি করব এবং সেই প্লেবুকের নামটা দিব হচ্ছে ডেমো প্লেবুক। সো প্লেবুক তৈরি করা খুব সহজ, আমরা জাস্ট বিম এডিটর দিয়ে একটা নতুন প্লেবুক তৈরি করতে পারি, ডেমো প্লেবুক ডট ইয়ামেল। ওকে, সো আমাদের প্রথম কাজ কি, একটা আমরা যখন ইয়ামেল ফাইল তৈরি করব আমাদের 3টা ডট দিতে হবে, রাইট? 3টা ডট দিয়ে তারপরে আমাদের নেম দিতে হবে। তো নেম আমরা এখানে কি লিখেছি, নেমটা লিখেছি হচ্ছে ডেমো প্লে। ও সরি, আমার এখানে সিনট্যাক্সে ভুল হয়েছে, আমাকে নেমটা ডিক্লেয়ার করতে হবে ড্যাশ দিয়ে, ড্যাশ তারপরে নেম, তারপরে এটা ইয়েলো হয়ে যাবে, হ্যাঁ? তারপরে ডেমো প্লেবুক, ডেমো প্লে। দেন হোস্ট, আমি সবগুলো হোস্টে এই প্লেবুকটা রান করবো, সো আমি অল দিতে পারি। তারপরে টাস্ক, টাস্ক দেওয়ার পরে আমাকে এন্টার দিতে হবে, এন্টার দিলে তখন আমার একটা ইন্ডেন্টেশন হবে। সো আমার ইয়ামেল ফাইলে আমার ইন্ডেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো টাস্কে আমার একটা নেম থাকবে। সো আমি কি টাস্ক তৈরি করব, টাস্কটা হচ্ছে ইনস্টল প্যাকেজ এনটিপি, ইনস্টল প্যাকেজ এনটিপি। তারপরে আমার এনটিপির আমি কি মডিউল ইউজ করব টাস্কের ভিতরে সেটা ডিফাইন করছি এখানে, সেটা হচ্ছে এপিটি মডিউল, রাইট? এখন এপিটি মডিউলের অ্যাট্রিবিউট গুলো আমাকে দিতে হবে। সো অ্যাট্রিবিউট হচ্ছে নেম এনটিপি and then state হচ্ছে প্রেজেন্ট, রাইট? আমরা অ্যাডহক কমান্ডে যেটা করলাম এপিটি ইনস্টল করার সময় আমরা নেম এবং স্টেট দিয়েছিলাম। ওকে, তারপরে আমরা আরেকটা টাস্ক এখানে ডিফাইন করতে পারি। সো আমরা জাস্ট এটার নিচে আসব, এটার নিচে এসে আমরা আরেকটা টাস্ক তৈরি করব। টাস্কের নাম হচ্ছে ক্রিয়েট আ ফাইল, ক্রিয়েট আ ফাইল। সো ক্রিয়েট আ ফাইলের আমার মডিউলটা কি ইউজ করব, কপি, রাইট? এই যে কপি। সো কপির ভিতরে আমাকে কি কি দিতে হবে, ডেস্টিনেশন দিতে হবে, যে আমি কোথায় কপি করছি। সো আমার ডেস্টিনেশনটা হচ্ছে টেম্প ফোল্ডারে আমি একটা ফাইলের নাম দিতে পারি, এনিথিং, রাইট? আমি এখানে লিখবো যে \tmp/file
ফাইল ফ্রম Ansible। আমি এখানে আমার নামও দিতে পারি, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ফাইলের এখন কন্টেন্ট থাকতে হবে, রাইট? কন্টেন্ট। সো কন্টেন্টের ভিতরে আমি ইনভার্টেড কমা দিয়ে আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি। সো আমি এখানে লিখলাম মাস্টার একাডেমি, রাইট? সো আমার প্লেবুকটা লেখা শেষ। সো আমি আমার প্রথম প্লেবুকটা লিখলাম। সো আমার প্লেবুকের মধ্যে কি কি আছে? আমার প্লেবুকের নাম আছে, কোন কোন হোস্টে আমি চালাবো সেটার ইন্ডিকেশন দিয়ে দিলাম যে আমি সবগুলো হোস্টে যাচ্ছি। তারপরে আমার টাস্ক, সো টাস্কের মধ্যে হচ্ছে ইনস্টল প্যাকেজ একটা টাস্ক, আর ক্রিয়েট আ ফাইল আরেকটা টাস্ক। সো আমি এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি জাস্ট আমার বোঝার জন্য। দেয়ার, wq save, ওকে। সো এখন আমি যদি ক্যাট করি এটাকে, তাহলে আমি দেখতে পাবো যে আমার ফাইলটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা। দেয়ার উই গো। সো দিস ইজ আওয়ার সিনট্যাক্স। এখন আমি প্লেবুকটাকে রান করব। সো এটাকে রান করতে হলে হোয়াট ইজ দ্য কমান্ড? বলেন তো কমান্ডটা কি? কেউ বলতে পারবেন? কমান্ডটা হচ্ছে এই Ansible, পার্টগুলো আসলে ভিডিওতে ছিল ফাইলের নাম Ansible dash playbook, then playbook name. সো আমি Ansible dash playbook এটা দিলে, এই কমান্ডটা দিলে তখন আমার প্লেবুকটা আমি এক্সিকিউট করতে পারবো। আমি একটু শিওর হয়ে নিই। এই যে Ansible dash playbook then demo playbook YAML। ও সরি, আমি প্লেবুক লিখেছি। Ansible dash playbook then আমার প্লেবুক নেম। আচ্ছা, টাস্ক ইজ নট আ টাস্ক। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি। তো আমার যদি কোনো ভুল হয় তাহলে আমার রেড কালারে ইয়াটা আসবে। সো টাস্ক ইজ নট আ ভ্যালিড অ্যাট্রিবিউট ফর আ প্লে। আমার এখানে আবার এডিটে যেতে হবে। সো আমার ইনসার্ট, it will be tasks plural not singular। সো Ansible আমাকে বলে দিচ্ছে যে আমি কি মিস্টেক করতেছি। সো আমি এরর মেসেজটা একটু ভালো মতো পড়লেই আমি বুঝতে পারবো এবং কোথায় ভুল করেছি। লাইন 2 কলাম 3, হ্যাঁ, আমাকে একদম সে ইয়া করে বলে দিচ্ছে যে আমি কোন জায়গায় ভুলটা করেছি। হ্যাঁ, ওকে। এখন আমি যদি রান করি, সো আমি ক্লিয়ার করে নিই স্ক্রিনটা। Ansible playbook demo playbook, ওকে, দেয়ার। সো ডেমো প্লেবুক রান করছে। টাস্ক সে দুইটা, এই যে দুইটা আইপি অ্যাড্রেসেই, সে দুইটা সার্ভারেই, দুইটা হোস্টেই সে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে গ্যাদারিং ফ্যাক্টস। এটা হচ্ছে একটা প্রি টাস্ক, আমাকে এটা প্লেবুকে লিখতে হয় না, কিন্তু সে অটোমেটিক্যালি করে। এখন সে এনটিপি প্যাকেজ ইনস্টল করছে। সো এনটিপি প্যাকেজ সে প্রথম সার্ভারে ইনস্টল করলো। সেকেন্ড সার্ভারে ইনস্টল করলো এবং সে ফাইল ক্রিয়েট করলো দুইটা সার্ভারে। চেঞ্জ টু failed equals to 0, দ্যাট মিনস আমার প্লেবুকটা সাকসেসফুলি রান করলো, রাইট? এই যে, সো আপনাদেরকে স্লাইডের মধ্যে আমি আউটপুটটা দিয়ে দিয়েছি যে আমার এই YAML ফাইলটা আমি তৈরি করে তারপরে সেটাকে রান করলে, এক্সিকিউট করলে আমার আউটপুটটা কি আসবে। এক্স্যাক্টলি সে আউটপুট চলে আসছে। এখন আমরা সেটাকে ভেরিফাই করতে পারি, চেক পোস্ট ফর চেঞ্জেস। সো আমরা যদি apt install ntp এই কমান্ডটা দেই তাহলে সে বলবে যে ntp is already in the newest version. Let's see. আমরা যদি apt install ntp দেই, এই যে ntp is already in the newest version। এবং একই জিনিস আমরা
সেকেন্ড সার্ভারও ট্রাই করে দেখতে পারি। apt install ntp, রাইট? সো এখানে ntp is already in the newest version. Upgraded 0 newly installed, তার মানে আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি Ansible প্লেবুক দিয়ে ইনস্টল করে ফেলেছি, রাইট? এট দ্য সেম টাইম আমি দেখতে পারি যে আমার কোনো ফাইল তৈরি হয়েছে কিনা। সো tmp file from Ansible, এই যে মাস্টার একাডেমি চলে আসছে, দেখছেন? আমি এই যে মাস্টার একাডেমি দিয়েছিলাম, এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, বাট আমি আমার যে কি বলে প্লেবুকটা, সে প্লেবুকে আমি মাস্টার একাডেমি দিয়েছিলাম। সে মাস্টার একাডেমিটা আমি একটা ফাইল তৈরি করেছি কোথায়, টেম্পে। সো টেম্পে চলে আসছে। সো এখন বোঝা গেল যে আমরা কিভাবে একটা প্লেবুক ইউজ করতে পারি। ওকে, ভেরি গুড। সো নেক্সট আমরা কি করব, আমরা এখন ইনভেন্টরিটাকে গ্রুপিং করব। সো ইনভেন্টরি মানে কি, আমাদের মনে আছে যে আমরা যে এই ইনভেন্টরি ফাইলের ভিতরে আমরা দুইটা আইপি অ্যাড্রেস ঢুকিয়েছিলাম, এখন দুইটা আইপি অ্যাড্রেসকে আমরা গ্রুপিং করব। হ্যাঁ, তো grouping of inventory is a general practice to isolate host or machine into different categories. If we have hundreds of hosts, we can group them as web server, database, etc. Grouping allows Ansible to push different configuration to different type of hosts in production environment. হ্যাঁ, সো আমরা গ্রুপিংটা কেন করছি, আমরা যে আইপি অ্যাড্রেসগুলো দিচ্ছি এখানে তো মাত্র দুইটা আইপি অ্যাড্রেস আমরা ইউজ করতেছি, বিকজ আমাদের দুইটা হোস্ট। কিন্তু আমাদের যদি 100টা হোস্ট থাকে, আমরা কি সব আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করব? অবশ্যই না, আমরা সেটাকে গ্রুপিং করব, রাইট? সো আমরা এখন সে কাজটা করব। ওকে, সো আমার হোস্ট ফাইলটা কোথায়? হোস্ট ফাইলটা আমার ইটিসি অ্যানসিবলের ভিতরে আমার হোস্ট ফাইলটা আছে, রাইট? ওকে, সো এটাকে আমরা এখন ভিম করব, ভিম হোস্ট। এই যে আমি যে আইপি অ্যাড্রেস ইনসার্ট করেছিলাম, রাইট? খেয়াল আছে? আচ্ছা, সো আমরা প্রথম সার্ভার যেটা, যে এই সার্ভারটা ইয়েলো কালারের, এটাকে আমরা ওয়েব সার্ভার হিসাবে ডেজিগনেট করব, ওয়েব সার্ভার। ওকে, এখন আমরা এটাকে আমরা ডাটাবেস হিসাবে ডেজিগনেট করব। দ্যাটস ইট, আমাদের গ্রুপিং হয়ে গেছে, উই আর ডান। আমরা একটু শিওর হয়ে নেই, এই যে হ্যাঁ, ওয়েব সার্ভার এবং ডাটাবেস। ওকে, সো আমাদের ওয়েব সার্ভার এবং ডাটাবেস আমরা গ্রুপিং করে ফেললাম, অলরাইট? সো নেক্সট টাইম যখন আমরা ইয়ামেল ফাইল লিখবো, তখন আমরা অল লিখতে পারি, অথবা আমরা ওয়েব সার্ভার লিখতে পারি, অথবা ডাটাবেস সার্ভার লিখতে পারি, রাইট? সো আমরা যদি এখানে অলের জায়গায় ডাটাবেস লিখি, তাহলে আমাদের ইয়ামেল ফাইলটা কোন সার্ভারে চলবে? সেকেন্ড সার্ভারে চলবে, ফার্স্ট সার্ভারে চলবে। ফার্স্ট সার্ভারকে আমরা ওয়েব সার্ভার লিখেছি, রাইট? বাট সরি, ডেটাবেস, হ্যাঁ, ডেটাবেস হচ্ছে সেকেন্ড সার্ভার, ইউ আর কারেক্ট, কারেক্ট। ওকে, অলরাইট, সো গ্রুপিং হয়ে গেছে। সো আমাদের গ্রুপিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, গ্রুপিংটা আমাদেরকে করতে হবে ইনভেন্টরি ফাইলে। ওকে, এখন আমরা অ্যানসিবল রোল নিয়ে কথা বলবো, যে হোয়াট ইজ অ্যানসিবল রোল। ওকে, so over time working with Ansible, a user may create hundreds of playbooks, variables, templates, etc. So roles allow user to group this logic into an organized manner, making reusability and sharing of Ansible structure easier. Roles uses directories to structure and group all the playbooks, variables, templates, tasks, handlers, files, and defaults, right? Acha, this collected logic can be grouped in any way the user wants. For example, your group server specific role together. These roles can be used inside playbook and even as inline commands. Acha, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে
যে আমার অ্যানসিবল রোলটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ অ্যানসিবল রোল। রোলটা হচ্ছে আমার সিম্পলি অ্যানাদার ওয়ে অফ ক্রিয়েটিং কি বলে অ্যানাদার ওয়ে অফ ক্রিয়েটিং প্লেবুক। হ্যাঁ, সো প্লেবুকটাকে আমি আরো এক্সটেন্সিবল করার জন্য, এটাকে আরো ইউজেবল করার জন্য আমি রোল ইউজ করতে পারি। সো রোলটা আমি ক্রিয়েট করতে পারি, যে রোলটা আমি অন্য কোনো ইউজার সেটাকে ইউজ করতে পারবে। হ্যাঁ, তো একটা অ্যানসিবল হোস্টের মধ্যে যখন আমি ফোল্ডার ক্রিয়েট করব একটা, সেই ফোল্ডারের মধ্যে আমি রোল ক্রিয়েট করব, রোল নেম দিব। রোল নেম দিলে আমার এই ডিফল্ট, ভার্স, হ্যান্ডলার, টাস্ক, ফাইল, মেটা, টেমপ্লেট, এই ফোল্ডারগুলো তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে রোলের কনসেপ্টটা আমি জাস্ট একটু সিম্পলি বুঝাই আপনাদেরকে উইথ সাম অ্যানোটেশন। ওকে, সো sorry. সো এটা হচ্ছে আমার একটা অ্যানসিবল ফাইল, রাইট? সো অ্যানসিবল ফাইলের মধ্যে আমার নেম থাকে, নেমের পরে আমার হোস্ট থাকে, হোস্টের পরে আমার টাস্ক থাকে। সো আমার অনেকগুলো টাস্ক থাকতে পারে, রাইট? অনেকগুলো টাস্ক, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। সো এরকম করে আমার অনেকগুলো টাস্ক থাকতে পারে, রাইট? তো এখন আমি এই টাস্কগুলোকে যদি গ্রুপিং করি, গ্রুপিং করে আমি এটাকে একটা রোল ক্রিয়েট করতে পারবো। তো রোলটা আমরা কেন করি? রোলটা করি হচ্ছে যে আমাদের যখন আমরা হোস্ট সার্ভারগুলোতে আমরা যখন অ্যানসিবল ইয়ামেল ফাইল পুশ করছি, আমার কিছু কিছু হোস্ট আছে হচ্ছে আমার উবান্টু, রাইট? কিছু কিছু হোস্ট আছে আমার সেন্টওএস, রাইট? কিছু কিছু হোস্ট আছে আমার ডেবিয়ান। হ্যাঁ, তো আমার উবান্টু হোস্টে আমার এপিটি কাজ করবে, কিন্তু সেন্টওএসে কিন্তু এপিটি কাজ করবে না। সেন্টওএসে আমার প্যাকেজ ইনস্টল করতে হলে ইয়াম ইনস্টল করতে হবে, রাইট? ডেবিয়ানে আবার এপিটি কাজ করবে। এখন আমি যে এই ইয়ামেল ফাইলটাকে পুশ করতেছি, এই ইয়ামেল ফাইলটা কিভাবে বুঝবে যে কোনটা এপিটি ইউজ করতে হবে, কোথায় ইয়াম ইউজ করতে হবে, তাই না? সো এই যে এই লজিকটা হচ্ছে আমার রোলের মধ্যে আমি দিয়ে দেব, which makes my life very very easy, very very simple. ওকে, সো এই কারণে আমরা রোলটা ইউজ করি। এবং রোল যখন আমরা ইনিশিয়েট করি, রোলকে ইনিশিয়েট করতে হয়। রোল ইনিট নামে একটা কমান্ড আছে, যেটা ইনিশিয়েট করলে তখন সে অনেকগুলো ফোল্ডার তৈরি করে। হ্যাঁ, সে অনেকগুলো ফোল্ডার সে ক্রিয়েট করে, সেই ফোল্ডারের মধ্যে আমার সব ভেরিয়েবল গুলো থাকে। হ্যাঁ, সো সেই ফোল্ডারটা আমরা একটু আগে দেখলাম, রাইট? So this is the concept. Okay, now okay, so এখন আমরা একটা রোল ক্রিয়েট করব। So create a role. A tool called Ansible Galaxy comes installed with Ansible. So আমরা Ansible playbook তৈরি করার জন্য আমরা কি কমান্ড ইউজ করেছিলাম? Ansible dash প্লেবুক। কারেক্ট। সো ঠিক সেরকমই Ansible Galaxy হচ্ছে আরেকটা টুল, রাইট? সেই টুল দিয়ে আমরা রোল তৈরি করি। হ্যাঁ, সো ইন অর্ডার টু ক্রিয়েট আ রোল ইট মাস্ট বি ইনিশিয়ালাইজড, right? Once initialized, the folder will be created. The default folder contains a file called main.yaml, which contains all the default variables to be used by the role. For example, a requirement has come to install 10 Apache web servers. There could be different types of machines like Ubuntu, CentOS, SUSE, and all of them will require different configurations and setup parameters, right? So you can write a playbook, but need to define the logic, which can be complicated. The problem can be solved by using roles.
সো আপনাদেরকে জাস্ট একটু আগে যে অ্যানোটেশনটা করলাম এটাই হচ্ছে তার এক্সপ্লেনেশন। সো রোলস ফর ডিফারেন্ট টাস্ক অ্যাজ স্টেটেড অ্যাবভ ক্যান বি ফাউন্ড ইন galaxy.ansible.com. Okay, so let's go to that web page. galaxy.ansible.com. ওকে, সো এই ওয়েব পেজের লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দেই। ওকে, সো এই ওয়েব পেজে আমরা যদি এখন ধরেন আমরা অ্যাপাচি সার্ভার ইনস্টল করতে যাচ্ছি, কিন্তু আমাদের অনেক ধরনের সার্ভার আছে, হ্যাঁ, আমরা অ্যাপাচি ইনস্টল করতে যাচ্ছি, রাইট, বাট আমাদের অনেক ধরনের সার্ভার আছে, যে সেন্টোস আছে, আমাদের ডেবিয়ান আছে, তারপরে উবান্টু আছে। সো এখন আমাদের অ্যাপাচিটা যে ইনস্টল করব এটা আমরা কিভাবে ফিগার আউট করব? হ্যাঁ, সো Ansible এমনই একটা টুল যে এটার অনেক রিসোর্স আমরা অনলাইনে পাবো। সো galaxy.ansible.com is one of those. So আমার অলরেডি somebody created a role for Apache, যে আমাকে অ্যাপাচিটা আমাকে ফ্রম স্ক্র্যাচ তৈরি করতে হচ্ছে না। সো আমি যদি অ্যাপাচি দিয়ে এখানে সার্চ করি, ফিল্টারের জায়গায় যদি আমি রোল দেই, তাহলে এই যে আমার অ্যাপাচি সার্ভার করার জন্য অ্যাপাচি 2.x ফর লিনাক্স। সো লিনাক্সের যে কোনো মেশিনে এটা চলবে। এবং সে অ্যাপাচি, HTML, HTTPD, ওয়েব এবং ওয়েব সার্ভার সবকিছু সে ইনস্টল করছে। সো হু ইজ দ্য পাবলিশার অফ দিস রোল? তার নাম হচ্ছে জিয়ারলিং গাই। সো আমরা এটা আমাদের সার্ভার মেশিনে ইনস্টল করব, রাইট, Ansible গ্যালাক্সি দিয়ে। সো আমরা এটাকে কপি করি। ওকে, কপি করে এখন let us go back to the presentation. So search and type Apache and filter type for roles. So আমরা জাস্ট এই কাজটা যেটা এখন কেবল করলাম সেটাই আপনাদেরকে দেখালাম, রাইট। সো নেক্সট কি করব আমরা? নেক্সট হচ্ছে যে নেক্সট কপি দি ইনস্ট্রাকশন এন্ড রান ইট অন ইউর Ansible সার্ভার। সো আমরা এই ডাইরেক্টরিতে থাকবো। আমরা এই ডাইরেক্টরিতে অলরেডি আছে কিনা দেখি। Yes, we are in this directory. Okay. So then আমরা Ansible-Galaxy install Geerling guy.apache, জাস্ট আমরা যে জিনিসটা কপি করলাম এখান থেকে, এটাকে আমরা এখানে রান করব। আমাদের তৈরি হয়ে গেল। ওকে, নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে after installation go to the folder where role was created. Inside this folder type ll to list all folders and go inside task folder and you will find YAML main.yaml. So আমি ll দেই। ওকে, আমি Ansible থেকে এটা করলাম, তারপরে ওকে, সো আমাকে এই ফোল্ডারে যেতে হবে। সো আমাকে ওই যে ডট ফোল্ডারটা মনে আছে, ডট ফোল্ডারটা, সো আমি যখন একটা রোল ইনস্টল করব তখন ওই ডট ফোল্ডারের মধ্যে এটা ইনস্টল হবে। এখন আমি ll দিব। ll দিলে আমার একটা ফোল্ডার তৈরি হবে, রাইট। সেই ফোল্ডারটা হচ্ছে inside this folder type ll to list all folders and go inside the task folder. আচ্ছা, সো আমার এই যে টাস্ক ফোল্ডার তৈরি হয়ে গেছে, রাইট। সো আমি geerling-guy.apache এই ফোল্ডারের মধ্যে আছি। সো এই ফোল্ডারের মধ্যে এই সাব ফোল্ডারগুলো তৈরি হয়েছে। সো এই যে আপনারা দেখেন ডিফল্ট, হ্যান্ডলার, মেটা, মলিকিউল, টাস্ক, টেমপ্লেট, ভার্স, রাইট। সো এই যে ডিফল্ট, ভার্স, হ্যান্ডলার, টাস্ক, ফাইল, মেটা, টেমপ্লেট, হ্যাঁ। সো এই ফোল্ডারগুলোই আমি এখন তৈরি করলাম আমি এই কমান্ডটা দিয়ে Ansible-Galaxy install। ওকে, সো এখন আমাকে কি বলছে? আমাকে টাস্ক ফোল্ডারের মধ্যে যেতে বলছে। টাস্কের মধ্যে গেলে আমি যদি আবার ll করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ডেবিয়ানের একটা কনফিগারেশন আছে, রেড হ্যাটের একটা কনফিগারেশন আছে, সোলারিসের একটা কনফিগারেশন আছে,
সুসের একটা কনফিগারেশন আছে, তারপর সেটআপ ফাইলগুলো আছে। বাট আমার মেইন ফাইলটা হচ্ছে যে ফাইলটা আমি কি বলে এডিট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এখন আমি যদি মেইন ফাইলটাতে আমি ই করি, ক্যাট করি, সো সরি আমি যদি ভিম করি, ভিম মেইন ডট ইয়ামেল, এই যে দেখেন দিস ইজ বেসিক্যালি মাই রোল, এটাই হচ্ছে আমার রোল। হ্যাঁ, সো রোলের মধ্যে আমার কি এগুলো হচ্ছে অল দ্য টাস্কস এন্ড ভেরিয়েবলস, হ্যাঁ, ইনক্লুড ভেরিয়েবলস এন্ড ডিফাইন নিডেড। সো আমি এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারি, আমরা ভেরিয়েবল নিয়ে একটু পরে কাজ করব। সো এখানে কি কি আছে, যে ইনক্লুড আমার টাস্কের নামগুলো কি, ইনক্লুড ওএস স্পেসিফিকেশন ভেরিয়েবলস, ইনক্লুড ভেরিয়েবলস ফর অ্যামাজন লিনাক্স, হ্যাঁ, ডিফাইন অ্যাপাচি প্যাকেজ। সো আমাকে অনেকগুলো কাজ করতে হচ্ছে, গেট ইনস্টলড ভার্সন অফ অ্যাপাচি, আমাকে অ্যাপাচি ইনস্টল করতে হলে অনেকগুলো টাস্ক করতে হচ্ছে। সো ইনস্টেড অফ টাইপিং দিস I can easily use roles to execute my job, which is installing Apache, right? So এখন আমরা এই কাজটাই করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা YAML ফাইল লিখব এবং YAML ফাইলের মধ্যে আমরা শুধু রোলটাকে দিব। ওকে, সো নাও ক্লিয়ার। ওকে, এখন কি বলছে যে নেক্সট চেঞ্জ ডাইরেক্টরি টু ইটিসি অ্যানসিবল, আমরা আবার ইটিসি অ্যানসিবলে ফেরত যাব। ওকে, এখন ইটিসি অ্যানসিবলে গিয়ে আমরা একটা নতুন প্লেবুক তৈরি করব, ভিম অ্যাপাচি রোল প্লেবুক ডট ইয়ামেল, insert তিনটা ডট নেম। ওকে, সো আমরা নেম কি দিব, নেম হচ্ছে ইনস্টল অ্যাপাচি ওয়েব সার্ভার। তারপরে কি, তারপরে হচ্ছে আমার হোস্ট, হোস্ট হচ্ছে আমার ওয়েব সার্ভার, রাইট? সো আমার এটা ওয়েব সার্ভারে ইনস্টল হবে। আর মনে আছে যে আমরা ইনভেন্টরি ফাইলে আমরা নেমিং করেছিলাম, আমরা গ্রুপিং করেছিলাম, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই ডু গ্রুপিং। এখন আমি রোলস দিব, আমি এখানে টাস্ক দিব না, ইনস্টেড অফ টাস্ক আমি রোলস দিচ্ছি। এন্টার, রোলের নাম হচ্ছে jeerlingguy.apache, অলরাইট। নেমের আগে ড্যাশ দিতে হবে না? ও ইয়েস, ইউ আর কারেক্ট, নেমের আগে আমাকে ড্যাশ দিতে হবে। ভেরি গুড, এই তো, নাও ইউ গাইজ আর লার্নিং। দেয়ার ইউ গো। হ্যাঁ, এখন আমার ঠিক আছে। সো দেখেন আমি কিন্তু এখানে কোনো টাস্ক দেইনি, আমি শুধু এখানে রোল দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো ইনস্টেড অফ টাস্ক আই এম ইউজিং রোল, এবং আমি আই এম ইউজিং সামওয়ান এলসেস কোড, আই এম ইউজিং সামওয়ান এলসেস রোল হু অলরেডি রোট ইট। সো রোল হচ্ছে ইজ রিইউজেবল, মানে আমি রোলটাকে রিইউজ করতে পারি। হ্যাঁ, সো আমার অত কষ্ট করার দরকার নেই। একটা আমি এত বড় ইয়ামেল ফাইল দেখে কি করব? রোলে হাইফেন স্পেস হবে। ও সরি, হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট। ইনসার্ট মোডে যাই, রোল, দেয়ার ইউ গো। ভেরি গুড, আপনারা খেয়াল করছেন। ওকে, সো এখন what I'm going to do, আমার এটা আমি তৈরি করে ফেলেছি, এখন আমি এটাকে প্লে করব। সো Ansible playbook apache role playbook.yaml, আমি যে YAML ফাইলটা তৈরি করলাম সেটা এখন আমি রান করব। ওকে, there, see, এই যে jeerlingguy.apache include OS specification variable,
ভেরিয়েবল ফর অ্যামাজন লিনাক্স, ডিফাইন অ্যাপাচি প্যাকেজ, হ্যাঁ, সেই সব কাজগুলো এখন সে করতেছে। ওকে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। সো এখন আমরা এটাকে টেস্ট করি যে আমরা আমাদের অ্যাপাচি সার্ভারটা ইনস্টল হয়েছে কিনা। এটা আমরা কিভাবে টেস্ট করব? টেস্ট করব হচ্ছে ওপেন ব্রাউজার এন্ড টাইপ ওয়েব সার্ভার পাবলিক আইপি অ্যান্ড পোর্ট নাম্বার 80-তে এটা ইনস্টল হওয়ার কথা। সো আমরা একটা ব্রাউজার ওপেন করে আমরা টেস্ট করে দেখতে পারি। সো আমাদের ব্রাউজার অলরেডি ওপেন আছে। সো আমরা এখন পাবলিক আইপিটা নিব এখান থেকে। আচ্ছা, তো আপনারা যদি এই কাজটা ভিএম বক্সে করেন, আমি ভিএম বক্সে এখনো এটা টেস্ট করে দেখি নাই, তো আপনারা ভিএম বক্সে যদি করেন তাহলে আপনাদের কোনো পাবলিক বা প্রাইভেট আইপি থাকবে না, একটাই আইপি থাকবে। হ্যাঁ, কিন্তু সেই আইপি দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন কিনা আমি সেটা শিওর না, বা আপনারা টেস্ট করে দেখতে পারেন। যদি না পারেন করতে, দ্যাটস ফাইন, ইট ডাজন্ট ম্যাটার, আপনাদের কনসেপ্টটা বুঝলেই হলো। ও সরি, আমি এটা হোস্ট মেশিনেরটা হবে না? হ্যাঁ, হোস্ট মেশিনেরটা হবে, কারেক্ট। শামিন আক্তার, ইউ আর কারেক্ট, বিকজ আমি হোস্ট মেশিনে চালিয়েছি, রাইট? রোলটা 80 দেয়ার ইউ গো, চলে আসছে। অ্যাপাচি উবান্টু ডিফল্ট পেজ, ইট ওয়ার্কস। সো তার মানে আমাদের টেস্ট ইজ সাকসেসফুল। Okay, so let us go back to the presentation. So আমরা রোল দেখলাম, এখন আমরা একটা কাস্টম রোল তৈরি করব। We are going to create a custom role. It is also possible to create your own role. Okay, so make a directory inside Ansible. So আমরা রোলস নামে একটা ডিরেক্টরি তৈরি করব। আমরা দেখি আগে কোনো ডিরেক্টরি আছে কিনা রোলস নামে। there is no directory, so আমরা mkdir roles. Okay, so we'll go inside the roles directory. Okay, so আমরা এখন কি করছি, আমাদের নিজস্ব রোল তৈরি করছি। এখন রোল তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, এই কমান্ডটা ইউজ করতে হবে। ওকে, এবং আমাদের রোলের নাম হবে my role. So Ansible Galaxy init my role, আমি একটু দেখে নিই আমার ঠিক আছে কিনা। ইয়েস, Ansible role init, সরি Ansible role লিখতে হবে, Ansible -galaxy role then init. ওকে, সো আমি যদি Ansible -galaxy -h দেই মানে হেল্প, তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে কি কি আমি অপশন ইউজ করতে পারবো। init একটা আছে, রিমুভ, ডিলিট, লিস্ট, হ্যাঁ, all these options are available here. সো আমরা init ইউজ করব, init my role, init my role. ওকে, সো এখন এন্টার দিলাম। My role was created successfully. Okay, so next a new directory called my role will be created. Change directory to my role and list all folders. Okay, so আমরা ll দিয়ে আবার এই যে my role তৈরি হয়ে গেছে, রাইট? বিকজ আমরা কি দিয়েছিলাম, রোলের নাম আমরা দিয়েছিলাম my role. সো এই যে my roleটা তৈরি হয়ে গেছে, my role. ওকে, এখন যদি আমরা ll করি তাহলে এই যে দেখেন মনে পড়ছে, রাইট? সো আমরা এভাবে রোল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, সো এখন আমরা রোলের মধ্যে কিছু জিনিস ঢুকাবো। হ্যাঁ, সো চেঞ্জ ডিরেক্টরি টু মাই রোল, চেঞ্জ ডিরেক্টরি টু টাস্ক এন্ড ওপেন মেইন ফোল্ডার। ওকে, সো আমরা টাস্কে যাব, টাস্কস ll main.yaml, রাইট? এই main.yaml-টা আমরা এখন ভিম করব, main.yaml। এটার মধ্যে কিছুই নাই, রাইট? আমরা এখানে এখন টাস্ক ডিফাইন করতে পারবো। ওকে, সো টাস্কে আমাদের একটা নেম থাকবে, রাইট?
সো আমরা টাস্কের মধ্যে create task inside main.yaml, সো আমরা এখানে কি করব, create a file, আমরা টাস্কের নাম দিব create a file, copy destination হচ্ছে tmp/file from server, content হচ্ছে মাস্টার একাডেমি রোল, রাইট? আমরা রোলটা ক্রিয়েট করে ফেললাম, উই আর ডান। আমরা জাস্ট একটাই টাস্ক দিলাম, কিন্তু আমরা এখানে 100টা টাস্ক দিতে পারি, ডাজন্ট ম্যাটার। আবার নেক্সট কি, গো টু ইটিসি অ্যানসিবল এন্ড ক্রিয়েট এ নিউ প্লেবুক, ইউজ কাস্টম রোল নামে একটা নতুন প্লেবুক আমরা তৈরি করব। সেই প্লেবুক দিয়ে আমরা টাস্কটাকে চালাবো। ওকে, সো ইটিসি অ্যানসিবল এ আসলাম, এখন আমরা vim use custom role, okay, all right, so insert dash 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 name, আমরা নেমটা কি দিব, নেমটা হচ্ছে using my custom role, using my custom role, hosts, আমরা এটা ডেটাবেসে চালাবো, ওকে, রোল রোলের নামটা কি দিব এখানে, আমরা কি নাম দিব, যেটা করেছিলাম কাস্টম রোল যেটা তৈরি করেছিলাম ওইটা না, এটার নামটা কি দিব, মাই রোল, মাই রোল, রাইট, এই যে মাই রোল, হ্যাঁ, ডাটাবেস বানান ভুল। ডাটাবেস বানান ভুল, শারমিন আক্তার হচ্ছে আমার ভুল ধরে সব, ভালোই তো, তাহলে আমার কোনো ভুল হবে না। অলরাইট, এন্টার, ওকে, সো এখন আমি এটাকে রান করব। সো রান করতে হলে হোয়াট ইজ মাই কমান্ড, ansible প্লেবুক dash playbook, right, use custom role, enter, error, role is not a valid attribute for a play, এখানে আমি আরেকটা ভুল করেছি, সেটা হচ্ছে আমার রোল প্লুরাল হবে, রোলস, রোলস, এইটা শারমিন একটা ধরতে পারে না। ওকে, WQ, এখন আমি প্লেবুকটা রান করতে পারবো, রাইট, চেঞ্জ, তার মানে আমার 137 এ নতুন একটা চেঞ্জ হয়ে গেছে। আমি রোল ইউজ করে, টাস্কের বদলে রোল ইউজ করে আমি একটা কাজ করলাম অ্যানসিবল দিয়ে, রাইট? এখন আমি এটা ভ্যালিডেট করে দেখি, সো আমি এটা কোথায় ই করেছিলাম, ফাইল ফ্রম সার্ভার, এই যে মাস্টার একাডেমি রোল চলে আসছে, দেখছেন? ওকে, সো আমরা একটা কাস্টম রোল তৈরি করলাম, কাস্টম রোল তৈরি করে সেই রোলটাকে আমরা একটা প্লেবুকের মধ্যে ইউজ করলাম এবং সেই প্লেবুকটাকে এক্সিকিউট করলাম। বোঝা গেল রোলের ব্যাপারটা? এই যে আমি আপনাদেরকে এই স্লাইডটা তো শেয়ার করবই, তো স্লাইডের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবকিছু আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ?
যে কি করতে হবে। এখানে অনেকগুলো স্টেপ আছে, তো আমি একটা প্রিন্ট আউট দিয়ে দিয়েছি আপনাদেরকে। সো এনি কোয়েশ্চেনস রিগার্ডিং রোল? আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আর দুইটা কনসেপ্ট বাকি আছে। এনি কোয়েশ্চেনস রিগার্ডিং রোল? রোল বোঝা গেছে যে রোল কেন ইউজ করি আমরা? রোলটা ইউজ করি টু মেক আওয়ার লাইফ ইজি। ওকে, এখন আমরা ভেরিয়েবল শিখবো যে ভেরিয়েবল কি, হোয়াট ইজ আ ভেরিয়েবল। সো Ansible is not a full-fledged programming language, but it does have several programming language features, and one of the most important of these is variable substitution. আচ্ছা, আপনারা তো এখানে অনেকেই কোডিং করেন, রাইট? সো কোডিং এ আমরা এখানে ভেরিয়েবল ইউজ করি না, যে কি বলে a integer, b integer, then c integer, so c equals to a plus b, output c, right? Very simple. সো আমরা এখানেও ভেরিয়েবল ইউজ করতে পারি। ভেরিয়েবলটা খুবই কাজের একটা জিনিস। হ্যাঁ, ভেরিয়েবলটা দিয়ে আমরা অনেক রিপিটিটিভ কাজকে আমরা রিপ্লেস করতে পারি। তো সেটার একটা এক্সাম্পল আমরা খুব তাড়াতাড়ি করব। টু ডিফাইন আ ভেরিয়েবল ইন YAML উই ইউজ vars। vars নামে একটা আমরা আপনার ইউজ করি, ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে vars, and use curly braces, এরকম একটা braces ইউজ করি to insert the variable. Here is a simple example of the usefulness of variables in Ansible. Okay, so open the demo play.yaml file. এখন আমরা ডেমো প্লেটা কি করব এবং ডেমো প্লেটাকে আমরা এডিট করব, জাস্ট লাইক দিস। সো এখানে কি করছি আমরা একটু দেখে নেই যে ডেমো প্লের মধ্যে আমরা কিছু একটা ভার্স নামে একটা ওয়ার্ড ইউজ করব, যেটাতে আমরা জাস্ট লাইক পোস্ট আমরা ভার্স ইউজ করব। ভার্সের মধ্যে আমরা একটা ফাইল আন্ডারস্কোর কন্টেন্ট, ফাইল কন্টেন্টের মধ্যে আমরা কিছু একটা লিখবো, লিখে তারপরে আমরা এখানে সেই ভেরিয়েবলটাকে পাস করব। ওকে, সো লেট আস ডু দ্যাট। অলরাইট, সো ll and then vim demo playbook. অলরাইট, সো এখানে আমরা কিছু কাটছাট করব। আমি এই টাস্কটাকে আমি ডিলিট করে দিব। I don't want this task. So টাস্কের আগে আমাকে vars ইউজ করতে হবে। vars ইউজ করলে এই ইনডেন্টেশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তারপরে ফাইল কন্টেন্ট, ফাইল আন্ডারস্কোর কন্টেন্ট কোলন ইনভার্টেড কমার মধ্যে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দেব। ওকে, সো এখন আমি এখানে ক্রিয়েট আ ফাইল, সো আমি এখানে অনেকগুলো ফাইল তৈরি করব। ক্রিয়েট ফার্স্ট ফাইল, file from Ansible 1, host all. ওকে, এখানে আমি মাস্টার একাডেমির বদলে এখানে কি ইউজ করব বলেন দেখি। কন্টেন্টের ফাইল আন্ডারস্কোর কন্টেন্ট কার্লি ব্রেস দিব, রাইট? তারপরে কি লিখবো এখানে? ফাইল আন্ডারস্কোর কন্টেন্ট, এটা হবে, এটাই তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। কারেক্ট, এবং আমাকে একটা স্পেস দিতে হবে। কার্লি ব্রেসেস এর সাথে আমাকে একটা স্পেস দিতে হবে। সো দুইটা কার্লি ব্রেস, ইনভার্টেড কমা, তারপরে দুইটা কার্লি ব্রেস, তারপরে স্পেস। এই সিনট্যাক্সটা মনে রাখবেন, ফাইল আন্ডারস্কোর কন্টেন্ট। ওকে, সো এখন আমি এটাকে কপি করতে পারি।
আচ্ছা বেটার আমি এতটুকু কপি করি আবার okay so first file second file third file fourth file so এখানে Ansible 4 আমি চারটা ফাইল তৈরি করছি রাইট সো আমার ফাইলের নাম ইউনিক হতে হবে রাইট এবং সবগুলোর ভিতরে ফাইল কন্টেন্ট ওকে সো এখন আমি এটাকে সেভ করব wq রাইট এখন আমি ডেমো প্লেকে আবার রান করব সো Ansible dash playbook syntax did not expect এটা আচ্ছা কোথায় প্রবলেম করছে লাইন 17 কলাম এখানে হিয়ার থার্ড ফাইল ওকে আমি আবার যাই থার্ড ফাইলে ও আচ্ছা আমার এখানে ইনডেন্টেশনের প্রবলেম হচ্ছে সো YAML কিন্তু ইনডেন্টেশন সেনসিটিভ খুবই সেনসিটিভ হ্যাঁ সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ইনডেন্টেশন ঠিক আছে কিনা wq সো এখন আমরা রান করব সরি ওকে দেখেন আমার চারটা ফাইল তৈরি হলো রাইট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং দুইটা সার্ভারে আমার চেঞ্জটা হলো তো এখন আমি যে কোনো একটা সার্ভার ওপেন করতে পারি আমি সার্ভার ওপেন করে আমি দেখতে পারি যে আমার চেঞ্জটা হয়েছে কিনা তো আমি যদি এখানে cat tmp ব্যাকস্ল্যাশ আমার ইয়া কি ছিল ফাইল from Ansible 1 এই যে hello world চলে আসছে রাইট তারপরে আবার যদি Ansible 2 দেই 3 দেই সেম জিনিস চলে আসছে আচ্ছা এখন ভেরিয়েবল ইউজ করার মজাটা কি সেটা আপনাদেরকে আমি আবার এটাকে এডিট করে দেখাই এখন আমি যদি hello world কে চেঞ্জ করে সো আমার একটা রিকোয়ারমেন্ট আসলো যে আমাকে আমার বস বললো যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আর চলবে না আমাদেরকে আপগ্রেড করতে হবে আমাদেরকে হ্যালো ইউনিভার্স লিখতে হবে রাইট তাহলে কি হবে instead of hello world Ansible will overwrite hello world with hello universe so let us run the playbook again আমার চারটা চেঞ্জ হয়েছে রাইট সো এখন আমি যদি সার্ভারে যাই আমার হোস্টে যাই হোস্টে গিয়ে যদি এখন আমি চেক করি এই যে হ্যালো ইউনিভার্স চলে আসছে সো ভেরিয়েবলটা ইজ ভেরি ভেরি ইউজফুল হ্যাঁ সো আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ভেরিয়েবলটা দেখালাম ভেরিয়েবলের হাজার হাজার এক্সাম্পল আছে যেখানে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি সো আমরা নেক্সট যে কাজটা করব সেই নেক্সট কাজে আমরা ভেরিয়েবল ইউজ করব
এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক। সো আমরা এখানে এখন কি করব, আমরা ডেপ্লয় এ ডকার কন্টেইনার ইউজিং অ্যানসিবল। আমরা একটা ডকার কন্টেইনার লঞ্চ করব অ্যানসিবল দিয়ে। হ্যাঁ, so we can use Ansible to deploy Docker containers across several hosts. We will use Docker image from Docker Hub, Meteors /web app. আপনারা কি ডকার কন্টেইনার পাবলিশ করেছিলেন বা ইউজ করেছিলেন? আপনাদের খেয়াল আছে? জি করেছিলাম এটা। ওকে, তো আমরা ডকার হাবে যদি যাই, ডকার হাব, সরি, hub.docker.com, রাইট? আমরা যদি এখানে যাই, আমি সাইন ইন কেন দেখাচ্ছে? ওকে, সো লেট আস গো ব্যাক। এখানে ওকে, সো আমরা যদি এখানে ম্যাটিওরস দিয়ে সার্চ করি, রাইট? এই যে ম্যাটিওরস পেয়ে গেলাম। সো ম্যাটিওরস এর মধ্যে আমার ওয়েব অ্যাপ নামে একটা ইমেজ আছে, রাইট? সো ম্যাটিওরস /web app, এই যে ওকে, সো আমরা ম্যাটিওরস ওয়েব অ্যাপ এটাকে আমরা ইউজ করব, আমরা ডকার থেকে পুল করব এটাকে। ওকে, সো এখন আমরা এই ফাইলটা লিখব। সো এই ফাইলটার মধ্যে কি, এই ফাইলটার মধ্যে হচ্ছে ডেপ্লয় এ ডকার ইমেজ ইন ওয়েব সার্ভার। ওকে, সো হোস্ট হচ্ছে আমার ওয়েব সার্ভার, ভার্স হচ্ছে প্যাকেজ নেম হচ্ছে docker.io, টাস্ক হচ্ছে ইনস্টল ডকার। আমার এখানে 3টা টাস্ক, সরি আমার এখানে 2টা প্লে। সো আমার একটা প্লে বুকে আই ক্যান হ্যাভ মাল্টিপল প্লেস। আমরা এতক্ষণ একটা প্লে দিয়েছি, রাইট? বাট আমরা মাল্টিপল প্লে এখানে ডিপ্লয় করতে পারি। হ্যাঁ, সো কালেকশন অফ প্লেস ইজ বেসিক্যালি কল্ড আ প্লেবুক, রাইট? সো ডিপ্লয় ডকার ইমেজ ইন ওয়েব সার্ভার, হোস্ট হচ্ছে আমাদের ওয়েব সার্ভার। তারপর আমার প্রথম যে প্লেটা সেটা হচ্ছে ডকার, ডিপ্লয় ডকার ইমেজ ইন ওয়েব সার্ভার। তো আমার 2টা টাস্ক আছে এই প্লের মধ্যে, একটা হচ্ছে ইনস্টল ডকার আর আরেকটা হচ্ছে স্টার্ট ডকার সার্ভিস। আর সেকেন্ড যে প্লেটা সেটা হচ্ছে রান ওয়েব অ্যাপ ডকার কন্টেইনার। সো হোস্ট হচ্ছে ওয়েব সার্ভার, ভার্স হচ্ছে ইমেজ নেম, আমি ইমেজ নেমটা দিয়ে দিব এখানে যে ওয়েব অ্যাপ :বেটা এবং ডকার কন্টেইনার। আচ্ছা, মুস্তাহিন স্যার কি কোনো চেঞ্জ করলো নাকি এখানে? আমার তো ম্যাটিওরস ওয়েব অ্যাপ, হোপফুলি নট। স্টার্ট Meteors, আচ্ছা এখানে কোনো না, হোপফুলি কোনো চেঞ্জ হয় না। ওকে, তারপরে আমরা ইমেজ নামটা দিব Meteors/web app :web beta। সো এই যে এই ইমেজ নেমটা আমরা চেক করব ফ্রম ডকার হাব। হ্যাঁ,
সো রান কন্টেনার, এখন আমি গতকালকে এটা রান করেছিলাম, ইট ওয়ার্কড, সো লেটস হোপ ইট ওয়ার্কস এগেন। সো আমার অলরেডি একটা ইয়া করা আছে, সো আমি যেটা করব সেটা হচ্ছে এলএল আমি docker playbook.yaml, ওকে, vim docker playbook.yaml insert, আমার এত কষ্ট করে টাইপ করতে হবে না, আমি অলরেডি এটা টাইপ করে রেখেছি। ওকে, সো আমি সিম্পলি এটাকে পেস্ট করে দিলাম। সো এখানে আমার এই প্লেবুক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ডাজ এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন যে আমি এখানে কিভাবে ইনস্টল করছি? সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি docker.io, রাইট? তো ইনস্টল ডকারের মধ্যে আমি কি ইউজ করছি, কি মডিউল ইউজ করছি? এপিটি, রাইট? এপিটি মডিউল ইউজ করছি আর সার্ভিস মডিউল ইউজ করছি। সো আমার এপিটি মডিউলের মধ্যে আমি নাম দিচ্ছি ভেরিয়েবলের মধ্যে প্যাকেজ নেম, রাইট? প্যাকেজ নেম যেটাই থাকুক না কেন আমি এটাকে আবার রিইউজ করতে পারি, আমি ডকারের জায়গায় অন্য কিছু ইউজ করতে পারি। সো প্যাকেজ নেম, স্টেট হচ্ছে প্রেজেন্ট, আমার আপডেট ক্যাশ হচ্ছে ট্রু। ওকে, আমার এই তিনটা জিনিস থাকতে হবে। তারপরে হচ্ছে স্টার্ট ডকার সার্ভিস, ডকার সার্ভিস স্টার্ট করার জন্য নেম ডকার এবং স্টেট হচ্ছে স্টার্টেড আমাকে রাখতে হবে। হ্যাঁ, তারপরে আমাকে ডকার কন্টেনার রান করতে হবে। কন্টেনারের জন্য আমি হোস্ট দিচ্ছি ওয়েব সার্ভার এবং আমি আরেকটা ইমেজ আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে ইমেজ নেম। সো আগে দিয়েছিলাম প্যাকেজ নেম, এখন হচ্ছে ইমেজ নেম। ইমেজ নেম হচ্ছে mature/webapp.beta এবং আমি কি কমান্ড ইউজ করছি আমার নেম হচ্ছে রান কন্টেনার, আমি কমান্ড ইউজ করছি docker run -d -p এবং পোর্ট আমি 8180 ইউজ করছি এবং আমি ভেরিয়েবলটা পাস করছি এই ভেরিয়েবলটা ইমেজ নেম। ওকে, সো escape wq, অলরাইট, এখন আমি on the host machine create a new playbook and run it. সো আমাকে প্লেবুকটা এখন আমি রান করব আমার হোস্ট মেশিনে, রাইট? সো আমি ansible -playbook docker playbook.yaml, ওকে, সো ইনস্টল করছে সে ডকার। সো ডকার ইনস্টল করতে একটু সময় লাগবে, আমরা একটু সময় দেই। ওকে, সো ফার কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমার একটা কোশ্চেন যে লাইক কোন একটা ইনস্টলেশন বা কিছু একটা চালালে যে কমান্ডগুলো এখানে বলতেছি কোনো এরর আসতে পারে যেটা আমরা নরমালি ওই হোস্ট থেকে দেখতে পারি স্ট্যান্ডার্ড আউটপুটে, এখানে কি ওই এরর গুলো শো করবে নাকি জাস্ট বলবে আনসাকসেসফুল যদি এরর থাকে আর কি, কোনো কারণে ইনস্টল হলো না? এরর আমরা কিছু সিনট্যাক্স মিস্টেক করেছিলাম না, তখন এরর আসছিল না। হ্যাঁ, এখানে এরর দেখাচ্ছে, বাট আমি বলতেছি হোস্টে ঢুকলে আমি যে ধরনের এররটা দেখবো না, এটা হোস্টে দেখাবে না, এটা আমাকে সেটাই এটা আমাকে সার্ভারে দেখাবে, বিকজ আমি কমান্ড রান করছি সার্ভার থেকে, রাইট? জি, রাইট। সো আমার কি বলে এটা সাকসেসফুলি রান করেছে। হ্যাঁ, সো এখন আমি একটু দেখি যে আমার এটা কোথায় রান করেছে। ওয়েব সার্ভারে রান করেছে, আমার এই আইপি অ্যাড্রেসে রান করেছে। সো আমার ওয়েব সার্ভার আমি ওপেন করি, আমার 145। হ্যাঁ, সো এখন আমি কি বলে ক্লিয়ার, এখন আমি ডকার পিএস দিয়ে দেখব যে আমার ডকার ডকার পিএস এই যে আমার কন্টেনারটা রান করছে, রাইট? সো আপনারা যখন এটাকে এক্সিকিউট করবেন, আপনাদের যদি কন্টেনারটা রান করে দ্যাট মিনস ইট ইজ সাকসেসফুল। হ্যাঁ, এখন আমি কন্টেনারটাকে টেস্ট করব, আমি 8180 এই 8180 এই পোর্টে আমি ডকার কন্টেনারটা চালাচ্ছি। এখন আপনারা যদি টেস্ট না করতে পারেন দ্যাট ইজ ফাইন, ইট স্টিল ইজ সাকসেসফুল। হ্যাঁ, সো আপনারা যেহেতু অনেকেই যদি এডব্লিউএস দিয়ে করেন তাহলে এটা টেস্ট করে দেখবেন, আর যদি এডব্লিউএস দিয়ে না করেন
ভিএম মেশিন সরি ভিএম বক্স দিয়ে করেন তাহলে মেবি হয়তো কাজ করবে না। ওকে, সো এখন আমি আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আমি মানে এডব্লিউএস দিয়ে ট্রাই করছিলাম, বাট কিন্তু আমার আমি যেহেতু উবুন্টু চালাচ্ছি, বাট আমার উবুন্টু থেকে হচ্ছে এসএসএসটা কানেক্ট করতেছে না। ওকে 8180 এই যে আমাদের ডকার কন্টেনারটা ইজ অলরেডি রানিং। হ্যাঁ, সো এখন আপনারা এটা ট্রাই করে দেখেন। স্যার আমার কথা শোনা হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি কোয়েশ্চেন? জি আমি মানে এডব্লিউএস দিয়ে ট্রাই করতেছিলাম, মানে এডব্লিউএস আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনছিলাম আর কি, মানে নিছি আর কি ফ্রি টায়ারটা। বাট আমার হচ্ছে মানে ইনস্ট্যান্স মানে আমি এসএসএস দিয়ে কানেক্ট করতে পারছি না, মানে উবুন্টুতে। এসএসএইচ দিয়ে কানেক্ট কানেক্ট দেখাবো? করতে জি জি পারছি না আর কি। কেন পারছেন? আমার কানেকশন টাইম আউট দেখাচ্ছে। তাহলে কোনো ভুল করেছেন কোথাও? আমি ওই যে ইনবাউন্ড রুলস আর আউটবাউন্ড রুলের সবকিছু ঠিক করে দিয়েছিলাম আর কি, মানে পোর্ট টু মানে 222টা মানে এনেবল করা আমার মানে এডব্লিউএস এ। আচ্ছা, পোর্ট 22 এনেবল করা আপনার অল টিসিপি দিবেন আপনি, অল টিসিপি। স্যার বুঝতেছি না স্যার। স্যার আমি দেখাবো সিকিউরিটি পলিসি আর প্লাস হলো ওই যে এসএসএইচ কি যেটা ওটা ডাউনলোড করে ওটা ঠিক আছে কিনা কি। হ্যাঁ রাইট, কারেক্ট। আপনারা যখন এডব্লিউএস এ মেশিন করবেন, তৈরি করবেন, হ্যাঁ তখন আচ্ছা আপনারা এই আইপি অ্যাড্রেসটা ট্রাই করে দেখেন, এটাতে ক্লিক করে দেখেন কাজ করে কিনা। এটা এখন গ্লোবালি ইট ওয়ার্কস কাজ করতেছে। ইট ওয়ার্কস রাইট। ওকে, তাহলে আমাদের লেসন আজকে শেষ। আজকে আমাদের ইয়ার কমপ্লিট, উই আর ডান উইথ অ্যানসিবল। হ্যাঁ, তো আপনি যখন এডব্লিউএস এর ইনস্ট্যান্স তৈরি করবেন, হ্যাঁ তো তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে আরেকবার দেখাই। যদি এডব্লিউএস আপনারা করেন তাহলে লঞ্চ ইনস্ট্যান্স, হ্যাঁ লঞ্চ ইনস্ট্যান্স আপনারা 2.04 LTS, হ্যাঁ এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে তারপরে মাইক্রো সিলেক্ট করবেন, নেক্সট। তারপরে আমি এখানে ইনস্ট্যান্স একটাই রাখতেছি, নেক্সট। রুট ভলিউম এখানে কোনো চেঞ্জ হবে না, নেক্সট। অ্যাড ট্যাগস, নেক্সট। ওকে, এখানে আপনি জাস্ট এখানে যা আছে তাই রাখবেন। শুধু এখানে যেটা করবেন সেটা হচ্ছে অল টিসিপি। ওকে, অল টিসিপি, দেন রিভিউ অ্যান্ড লঞ্চ। রিভিউ অ্যান্ড লঞ্চ দেওয়ার সময় তখন আপনার এই সামারিটা আসবে, সামারিটা আসলে তারপরে লঞ্চ, এবং আপনি কি পেয়ারটা ইউজ করবেন হচ্ছে একটা কি পেয়ার তৈরি করে নেবেন, হ্যাঁ এনি কি পেয়ার তৈরি করে তারপরে অ্যাকনলেজ দিয়ে লঞ্চ দিবেন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে স্যার ওই যে চেঞ্জ এক্সিস্টিং এর জায়গায় নিউ কি পেয়ার দিতে হবে, চুজ যেখানে আছে। রাইট। সো আপনি যখন মানে ইনস্ট্যান্সটা তৈরি করছেন এডব্লিউএস এর, তখন আপনার হয়তো কোথাও মিস্টেক হচ্ছে, বা আপনার কোনো একটা পোর্ট ইজ ক্লোজড, হ্যাঁ কোনো একটা পোর্টে পাচ্ছেন না আপনি। সো আপনাকে প্রিভিয়াস আপনার অল টিসিপি এই যে এই জিনিসটা এখানে করতে হবে। ওকে, সো আপনি এভাবে ট্রাই করে দেখেন হয় কিনা। অলরাইট, সো লেট আস গো ব্যাক। আমাদের এখন তাহলে সামারি যে আমরা সো আমাকে এখন সামবডি ভলান্টিয়ার করে আমাকে একটু এক্সপ্লেন করেন যে আমরা অ্যানসিবল কিভাবে কাজ করে, অ্যানসিবল আমরা কেন ইউজ করি। সো অ্যানসিবলের আমরা যে থিওরিগুলো আজকে শিখলাম সেটা প্র্যাকটিক্যালি দেখলাম। সো আমাকে এক্সপ্লেন করেন যে অ্যানসিবলটা। সো বেসিক্যালি অ্যানসিবলটা তো অটোমেশনের জন্য আমাদের ইউজ হচ্ছে। সো যেখানে আমরা কনফিগারেশন গুলা অটোমেট করতে পারি আমাদের বিভিন্ন হোস্ট যে থাকে। আমরা তো আগে এটা ম্যানুয়াল টাস্ক, আসলে খুব টিডিয়াস, এটা এখন তো সম্ভবই না। আর এনসিবলের আমাদের যেটা বেনিফিট হচ্ছে, অটোমেশনে অনেক আরো টুলস আছে, বাট এনসিবলের জন্য যেটা সুবিধা যে এটা পুশ পদ্ধতিতে কাজ করে, আমার এজেন্টের দরকার হচ্ছে না। এবং এটার প্লেবুকটাও খুব, যেহেতু ইয়ামেল এ লেখা, সো এটা খুব ইউজার ফ্রেন্ডলি, উইদাউট কোডিং স্কিল ইভেন এটা ক্রিয়েট করা যায়, অপারেট করা যাচ্ছে। রাইট, এটা একটা বেনিফিট।
আর এটা আর্কিটেকচারটা কাজ করার জন্য আমার অবশ্যই একটা সার্ভার লাগবে যেখানে আমার প্লেব্যাক গুলো থাকবে এবং আমার ইনভেন্টরি গুলো থাকবে হোস্টের। ওকে ইভেন এটা আরো অনেক বেনিফিট আছে, আমি চাইলে এক্সটার্নাল সিএমডিবি যেটা আছে ওটার সাথে কানেক্ট করতে পারি। তারপরে ক্লাউডের সাথে এটা ইন্টিগ্রেট হয় সহজ, ইন্টিগ্রেশনটা খুব ইজি আসলে, ভাস্ট ইন্টিগ্রেশন এখানে পসিবল। সো আমার সার্ভারের মধ্যে কি কি থাকে? প্লেবুক থাকে, তারপরে মডিউল থাকে। মডিউল থাকে। সো মডিউলটা কি? হোয়াট ইজ দ্য মডিউল? মডিউল মডিউল হচ্ছে আমি স্পেসিফিক কাজ করার জন্য ওই মডিউলটা আমি করব আর কি, ইনিশিয়েট করব। জি। আর কি থাকে? আমার একটা ইনভেন্টরি থাকে। সো ইনভেন্টরি ইনভেন্টরির মধ্যে আমি কি করি? ইনভেন্টরির মধ্যে আমি আমার সার্ভারের আইপি অ্যাড্রেসগুলোকে ডেজিগনেট করি। হ্যাঁ, এবং সেই আইপি অ্যাড্রেসগুলোকে আমি গ্রুপিং করতে পারি অ্যাজ ওয়েব সার্ভার, ডিবি সার্ভার, হ্যাঁ, প্রোডাকশন সার্ভার, টেস্ট সার্ভার, হোয়াটএভার। হ্যাঁ, সো আমার যে সার্ভারগুলো আছে সেই সার্ভারের আইপি গুলা আমি ডেজিগনেট করতে পারি। ওকে, সো আমি এটা যে কানেকশন করছি, কানেকশনটা কিভাবে করছি? এসএসএস দিয়ে করছি, এসএসএইচ দিয়ে করছি, রাইট? এবং আমার এটার মধ্যে প্লাগইনও থাকে। সো ডিফল্ট প্লাগইন কি থাকে? ডিফল্ট প্লাগইন হচ্ছে পাইথন, কারণ উইদাউট পাইথন আমি সিএলআইটা ইউজ করতে পারবো না, রাইট? সো এসএসএইচ এবং আমার পাইথন, এই দুইটা জিনিস হচ্ছে আমার ম্যান্ডেটরি, রাইট? সো আমরা প্লেবুক দেখলাম, মডিউল দেখলাম, তারপরে আমরা আর কি কি দেখলাম? আমরা ভেরিয়েবলস বুঝলাম যে ভেরিয়েবলস কিভাবে কাজ করে। রোলস দেখেছি আমরা। হ্যাঁ, ওকে। সো ভেরিয়েবলস, তারপরে হচ্ছে আমরা রোলস দেখেছি। সো রোলস এর কাজটা কি? হোয়াট ইজ রোলস? রোলস কি করে? এটা বেসিক্যালি আমাদের অনেকগুলো প্লেবুক থাকতে পারে, সো ওইটা একটা ম্যানেজেবিলিটির জন্য ইজি। তারপরে রোলস হচ্ছে রোলস এর ভিতরে আমার শুধু টাস্ক থাকে। হ্যাঁ, আমার অনেকগুলো টাস্ক থাকতে পারে, আমার হান্ড্রেডস অফ টাস্কস, হ্যাঁ, থাকতে পারে একটা রোলের ভিতরে। সো ইনস্টেড অফ রাইটিং দ্য টাস্ক ইনসাইড আ প্লেবুক, আমি সেটাকে একটা প্লেবুক, আমি সেটাকে একটা রোলের মধ্যে, সেটা আমি রোল ডিফাইন করতে পারি, হ্যাঁ, ইনস্টেড অফ টাস্ক। হ্যাঁ, সো আমি রোল দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারি। রোল হচ্ছে রিইউজেবল। আমরা একটু আগে দেখলাম রিইউজ, আমরা জিএলিং গাই, হ্যাঁ, রিইউজেবল। সো আমরা রোলটাকে রিইউজ করতে পারি, রাইট? সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ রোলস। হ্যাঁ, সো আর কি শিখেছি আমরা? ইজ দেয়ার এনিথিং এলস দ্যাট উই আর মিসিং? pretty much all covered, right? Variables, roles, তারপরে আমরা একটা ডকার ইনস্ট্যান্স কিভাবে ডিপ্লয় করতে হয়, ডকার, হ্যাঁ, সেটা আমরা দেখেছি, রাইট? সো Ansible দিয়ে আরো অনেক কিছু করা যায়। there are lot of things that you can do with Ansible, হ্যাঁ। সো আমাদের for the sake of simplicity, for the sake of understanding, আমাদের pretty much এতটুকু যদি আমরা শিখি, which means আমাদের কনসেপ্টটা is clear যে অ্যানসেবল কিভাবে কাজ করে, অ্যানসেবল আমরা কেন ইউজ করি, হ্যাঁ। সো দেন আপনারা আরো রিসার্চ করে, আপনারা আরো করে আপনারা আরো কিছু প্লেবুক তৈরি করেন। সো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। হোমওয়ার্কটা হচ্ছে যে অ্যানসেবল এক্সারসাইজ, হ্যাঁ। Rashford associate are having trouble provisioning their server environment because of inconsistencies caused by new update. They have hired Marcus to solve their problem related to managing servers. Marcus, after researching, introduced Ansible to the system. Now he needs to provision the production environment for the upcoming update of their software. So action item হচ্ছে create separate role for setting up Apache Tomcat. So Apache Tomcat এর জন্য একটা রোল তৈরি করবেন এবং Apache Maven এর জন্য একটা আলাদা রোল তৈরি করবেন। আচ্ছা, add the necessary logic to the role to set up the tools. Create a new playbook and call Tomcat as well as Maven role inside it.
execute the playbook on all hosts, ঠিক আছে? সো এখানে কিছু কমান্ড দিয়ে দিয়েছে অ্যাপাচি টমক্যাট, অ্যাপাচি মেভেন, অ্যাপাচি টমক্যাটের। সো আপনারা এটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব বা এটাকে আমি ইমেল করে পাঠিয়ে দিব। সো ইমেল আপনাদের, হ্যাঁ এটাকে আমি অ্যাটাচ করে ইমেল করে পাঠিয়ে দিব। সো আপনারা এই এক্সারসাইজটা করবেন, হ্যাঁ, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে যে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টলেশন করি, কিভাবে আমরা আপডেট করি, হ্যাঁ, অল দ্যাট স্টাফ আমরা। সো আমরা যখন আপনার এই কি বলে এই সার্ভারগুলোকে যখন স্কেলিং করব, রাইট, আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে স্কেলিং। এটা যখন আমাদের সার্ভার, আমরা মাত্র 2টা সার্ভার দিয়ে কাজ করছি, হ্যাঁ, আমরা যখন 100টা সার্ভার দিয়ে কাজ করব তখন থিংস উইল বি ভেরি ডিফারেন্ট, রাইট? সো তখন আমরা কিভাবে করব, হ্যাঁ, সো তখন প্রোডাকশন এনভায়রনমেন্টে কিভাবে আমরা অ্যানসিবলটাকে ইউজ করব, হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। বাট মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অ্যানসিবল আর্কিটেকচারটা, যে অ্যানসিবলের ভিতরে কি কি থাকে, আমাদের প্লেবুক, মডিউল, ইনভেন্টরি, প্লাগইন, হ্যাঁ, অল দিস স্টাফ আর ইনসাইড আওয়ার অ্যানসিবল সার্ভার। সো এই জিনিসগুলো যদি আপনারা জাস্ট একটু রপ্ত করতে পারেন, দেন আই থিঙ্ক অ্যানসিবল শুড বি ফাইন ফর ইউ। হ্যাঁ, সো আমরা আজকের মতো শেষ করে দিচ্ছি এখানে। সো এনি আদার কোয়েশ্চেনস? স্যার আমি একটু দেখাবো, মানে আমি ট্রাই করছি এখন একটু আগে, এর আগে আমি এডব্লিউএস নিয়ে কাজ করছিলাম, আমি এসটি বাকেট নিয়ে কাজ করছিলাম, বাট তখন প্রবলেম হয় না, এখন কেন প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি না আর কি। আচ্ছা দেখাবো, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ জি জি। তো যারা যারা থাকতে চান থাকতে পারেন, আর যারা ড্রপ করতে চান আমাদের ক্লাস শেষ, ইউ গাইস ক্যান ড্রপ। আপনাদের অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস নিয়ে আমরা একটু কথা বলি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা নাগিওস করব। তো আমি আপনাদেরকে যেদিন ক্লাস হবে সেদিন আমি আপনাদেরকে জাস্ট লাইক টুডে আমি অ্যানাউন্স করে জানাবো যে আমার নাগিওস হয়েছে কিনা। হ্যাঁ, এখন নাগিওসের জন্য আমাকে নাগিওসটা দেখতে হবে, নাগিওসটা দেখে আমাকে স্লাইডগুলো প্রিপেয়ার করতে হবে। সো আমার বেশ কিছু কাজ আছে। হ্যাঁ, সো নাগিওস ইজ দ্য মনিটরিং টুল। হ্যাঁ, আমরা যে এই এত কিছু করলাম ডেভঅপসে, সেই ডেভঅপসে এত সিস্টেম তৈরি করলাম, সিস্টেমগুলো মনিটরিং করতে হবে। সো মনিটরিং করার জন্য হচ্ছে আমরা নাগিওস ইউজ করি। সো নাগিওসটা আমাকে একটু দেখতে হবে যে এটা কতটা ইনডেপথ, হ্যাঁ, এবং এটা আমি কালকের মধ্যে স্লাইড তৈরি করতে পারবো কিনা। যদি কালকের মধ্যে তৈরি করতে পারি তাহলে আমাদের রবিবারের স্কেজুয়াল, তাই না, ক্লাস? সো রবিবারে আমরা স্কেজুয়াল করব, আর যদি রবিবারের মধ্যে সম্ভব না হয় তাহলে রবিবারের ক্লাসটা আমরা সোমবার করব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে জানিয়ে দেব যেদিনই ক্লাস হোক আপনি মেইল করে জানাবেন স্যার। হ্যাঁ, আমি জানাবো, আপনাদেরকে মেইল করে জানাবো। হ্যাঁ, তো আপনারা কি দেখাতে যাচ্ছেন? আমি